তোমার মাথায় আসবে 100। যতবার শুনবা প্লেন ততবার মাথায় কি আসবে 100। চিন্তা করো তো, এই যে আমার হাতটা যদি 100 হয়, আমার এই হাতের লেভেলটা যদি 100 লেভেল হয়, প্লেনের লেভেল হয়, হ্যাঁ, এই 100-র উপরে থাকবে একটা, 100-র উপরে কি থাকে 110, আর 100-র নিচে থাকবে একটা 90, না? চিন্তা করো, আমাদের হাতের লেভেল যদি 100 হয়, প্লেন যদি হয়, 100-র উপরে থাকবে একটা 110, 100-র নিচে থাকবে একটা 90। মনে করো একটা যদি হয় বজ্রপাত আর একটা যদি হয় কলকারখানা, তুমি আমাকে বলো কোনটা প্লেনের উপরে থাকে? কলকারখানা। বজ্রপাত। বজ্রপাত হচ্ছে প্লেনের উপরে থাকতে পারে, আর কলকারখানা কই থাকবে? নিচে। তো প্লেন হচ্ছে 100, প্লেনের উপরে 110 কার? বজ্রপাত। আর প্লেনের নিচে 90 কার? কলকারখানা। দেখো একটাই বাকি আছে, পাতার মর মর শব্দ। তুমি চিন্তা করো, মর মর মানে কি? মরে যা। মর মর মানে কি? মরে যা, মর মর। চিন্তা করো, জিরো যদি হয় মৃত অবস্থা, জিরো যদি হয় মরে গেছে অবস্থা, জিরো ঠিক আগেরটা কি হবে? মুমূর্ষু অবস্থা, মরে যাচ্ছে, তাহলে সেটা কত? মর মর শব্দ, তাহলে পাতার মর্মর হচ্ছে 10। তাহলে আমার আর কি এটা ভুলবো না। তাহলে নরমালি আমরা কানে শোনা স্টার্ট করি 0-তে, কানে শোনা শেষ করি 120-এ, মাঝামাঝি কথা বলে আরাম পাই 60-এ, তার মাঝামাঝি ফিসফিসায় 30-এ। নরমালি 60 তো ক্লাসে আসলে একটু কম 50, রাস্তায় গেলে একটু বেশি 70। প্লেন মানে 100, মাথার উপরে যেটা আর পায়ের তলায় যেটা, এই দুটো হচ্ছে 100। তাহলে প্লেন মানে যদি 100 হয়, প্লেনের উপরে 110 কার? বজ্রপাত। আর নিচে 90 কার? কলকারখানা। একটাই বাকি আছে পাতার মর মর শব্দ, ওইটা হচ্ছে জিরো ঠিক আগেরটা, কারণ জিরো হচ্ছে মৃত অবস্থা, তার ঠিক আগেরটা হচ্ছে মুমূর্ষু অবস্থা। মানে কি? মর মর শব্দের নাম সিরিয়ালি মনে রাখতে চায় না, দরকার নাই, এটা বেটার। এটা কেন বেটার তুমি একটু পরে তোমাকে যখন ম্যাথ করাবো তখন তুমি টের পাবা। শোনো, আপাতত আমি বলছিলাম যে এই কলামটা কারো যদি পড়া হয়ে যায়, তাহলে তার এই আপেক্ষিক তীব্রতা তীব্রতার মানগুলো হয়ে যাবে। কেন আমি তোমাকে বলি, দেখো কোনো মিল পাও কিনা দেখো তো। দেখো তো এই যে 30 10⁻³ কোনো মিল পাচ্ছ? দেখো তো, সংখ্যাটা 10, পাওয়ারটা 3, সংখ্যায় পাওয়ারে কোনাচ্চে করে গুণ করে দাও। 3 10 কত? 30। মিলে না? মিলে কিন্তু। আবার দেখো 60 10⁻⁶ কোনো মিল পাও? দেখো তো 10⁻⁶, পাওয়ারের সংখ্যায় গুণ করে দাও, 6 10 60, না? আবার দেখো 110, পাওয়ারটা কি দেখছো? 10⁻11, 10 11 110, মিলে না? মিলতেছে কিনা? 90 10⁻9, 9 × 10, 9 10 90, মিলতেছে। এখন দেখো এগুলা তো যে তোমাকে আমি বললাম, এগুলো সব কিন্তু পজিটিভ পাওয়ার। পজিটিভ পাওয়ার না, তাহলে আমরা বুঝতেছি আপেক্ষিক তীব্রতা অলওয়েজ পজিটিভ হবে, পজিটিভ পাওয়ার। এখন যদি নরমাল তীব্রতা জানতে চাই, যদি নেগেটিভ পাওয়ারটা জানতে চাই, তাহলে কি করতে হবে? এই পজিটিভ পাওয়ার থেকে মনে মনে 12 বিয়োগ দিতে হবে। প্রত্যেকটা পজিটিভ পাওয়ার থেকে মনে মনে 12 বিয়োগ দাও, নেগেটিভ পাওয়া যাবে। তুমি দেখো 6 থেকে 12 বিয়োগ কত থাকে? -6। দেখো মিলতেছে কি? সামনে একটা 1 আছে, 1 গুণ থাকলেই কি না থাকলেই কি? 1 গুণ থাকলে কি না থাকলে কি, তাই না? এবার তুমি দেখো তো, এই যে 10⁻3, এটার জন্য তুমি 12 বিয়োগ দাও, 3 - 12 কত? -9। তার মানে চাইলে আমরা পজিটিভ পাওয়ার থেকে নেগেটিভ পাওয়ারও বের করতে পারি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া উল্টাটা করতে দিতে পারে কিনা? দিতে পারে। উল্টাটা করতে দিলে আমরা পারবো। দেখো কিভাবে উল্টাটা করতে দিলে কিভাবে করবো? দেখো তো, মনে করো তোমাকে বললো 10⁻⁻5, -5 বললো যে প্লাসটা বানাও। এখনো তুমি কি 12 বিয়োগ করবা নাকি 12 যোগ করবা? কি করবা? এখন তুমি কি করো? 12 যোগ করবা। তাহলে কত হবে? -5 + 12 মানে 10⁻7। এটার মানে কত? ওই যে কোনাচ্চা করে গুণ, মানে 7 10 70 ডেসিবেল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। এখন আমরা যেটা করব, এটার নিচে এই ছকের নিচে অনেকগুলা ম্যাথ আছে। এই ম্যাথগুলা আমরা মানে এই ছক দিয়ে করে ফেলবো। এটার জন্য না 3টা লাইন মনে রাখার দরকার আছে। আমি লাইন 3টা এখানেই লিখবো, এখানে লিখবো। আমি একটু জুম আউট করতেছি যেন লেখাটা সুন্দর করে লেখা যায়। এরপর আমি আবার জুম ইন করে নিব, কেমন? শোনো, একটু মনোযোগ দিয়ে পড়ো। দেখো তীব্রতা পাশে লিখছি তীব্রতা লেভেল, এটা হচ্ছে তোমার 2 গুণ হলে 3 ডেসিবেল বাড়বে। তীব্রতা যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা লেভেল 4.8 ডেসিবেল বাড়বে। তীব্রতা যদি 4 গুণ হয় তাহলে তীব্রতা লেভেল কত ডেসিবেল বাড়বে? 6 ডেসিবেল বাড়বে। তো এটা মনে রাখার সিস্টেম কি? খুবই সোজা, খুবই সোজা। ভাববা এটা একটা অজগর সাপ,
পেঁচায় পেঁচায় বসে আছে এমনি ভাবা, দেখো 2 থেকে স্টার্ট করবো, অজগর সাপের মধ্যে পেঁচাবা। 2 3 3 4 4 5, 5 এর বদলে 6। কি বলছি বুঝছো? ভাববা অজগর সাপ, একদিক থেকে ধরবা, পেঁচানো শুরু করবা এক এক করে। 2 3 3 4 4 5, 5 এর বদলে 6। একবার হয়ে যাচ্ছে না? 2 3 3 4 4 5 হচ্ছে না? বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন মনে করো তোমার এটা মুখস্থ হয়ে গেছে, মনে করো মুখস্থ হয়ে গেছে। আমরা এখন এই 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্কটাকে আমি এমন জায়গায় রাখবো এবং জুম করব যেন লেখাটাও দেখা যায়, যেন লেখাটাও দেখা যায় এবং অঙ্কটাও দেখা যায়। আশা করি এখন সবাই দেখতে পাচ্ছ। এখন আমরা 1 নম্বর অঙ্কটা পড়ি আসো। দেখো 1 নম্বর অঙ্কে প্রথমে বলছে যে কোন জনসভায় শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার -8 শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় করো। ডেসিবেলে নির্ণয় করো, কেমন? এবং শব্দের তীব্রতা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল কত হবে? আসো আমরা একটা একটা করে করি। প্রথমে দেখো দেয়া আছে 10 টু দি পাওয়ার -8। আমরা তো জানি এটাকে প্লাস বানানোর জন্য কত দিয়ে যোগ করতে হয়? 12 দিয়ে যোগ করতে হয়। 10 টু দি পাওয়ার -8 মানে কত? 10 টু দি পাওয়ার -8 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার +4 মানে কত? কোন একটা করে গুণ করব। 4 10 এ কত ডেসিবেল? 40 ডেসিবেল। হইছে না 40? দেখো তো আমার এখানে প্রথম উত্তর কিন্তু 40 আছে। আমি একটু জুম আউট করে দেখাই তোমাকে। ওই যে দেখো 40 ডেসিবেল। এই যে দেখতে পাচ্ছ 40 ডেসিবেল হয়েছে কিন্তু। এবার সেকেন্ড লাইন শব্দের তীব্রতা কয় গুণ করছে? 3 গুণ করছে না? 3 গুণ করছে না? 3 গুণ। এই 3 গুণের জন্য যেন কয় ডেসিবেল বাড়ে? 4.8 ডেসিবেল বাড়ে, তাই না? যেটা ডেসিবেলে মানটা কত বেড়েছিল? 40 ডেসিবেল। বাড়ছে কত? 4.8 ডেসিবেল। যোগ করে দাও কত হয়? 44.8 ডেসিবেল। আকবর হোসেন 10 into 4টা বোঝা না। একটু আগে ছকটা দেখছিলাম, মনে আছে? ছকের মধ্যে দেখাইছিলাম না যেটার জন্য 60, ওটার জন্য 10 to the power 6, কারণ 6 10 60। ভুলে গেছো? 10 এর মাথায় যত পাওয়ার ওটাকে গুণ করে দিবা, প্লাস পাওয়ারটা যেটা কোনাকুনি গুণ করে দিবা, যেটা ডেসিবেল পাওয়া যাবে। আসছে না? 44.8। তাহলে এইটা যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি আরো 4টা অঙ্ক করাই দিব। 4টা অঙ্ক করাই দিব, এখনই পারবা। অঙ্ক নাম্বার 3। দেখো এই যে আমি আরেকবার বলতেছি, অঙ্ক নাম্বার 3, এটা বললে তুমি অঙ্ক নাম্বার 1 হয়ে যাবে। দেখো মনোযোগ দিয়ে। কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার -7, মাইনাস কত? 7। তাহলে একটু কাজ করো, -7টাকে প্লাস বানাও, মানে কত? -7 প্লাস 12 মানে কত? 10 টু দি পাওয়ার 5 মানে 50। 5 10 50 না? এই যে দেখো একটা উত্তর দেখো মিশে 50, দেখছো? এবার কি বলছে? শব্দের তীব্রতা 2 গুণ হলে, এই 2 গুণের জন্য তীব্রতা লেভেল কত বাড়ে? 2 3 3 4 5 6, মনে আছে? তাহলে 2 গুণের জন্য তীব্রতা লেভেল 3 বাড়বে। তাহলে আমার ছিল 50, বাড়লো 3, তাহলে 50 প্লাস 3 কত? 53। দ্বিগুণ করছি না? তাহলে অবশ্যই 3 ডেসিবেল বাড়বে। তাহলে 50 প্লাস 3 কত? 53। দেখো উত্তর কিন্তু মিশে, দেখছো? এটা গেল। এইবার আরো প্র্যাকটিস করাই, যত প্র্যাকটিস তত ভালো মনে থাকবে। অনেকগুলো অঙ্ক আছে এখানে, দেখো 2 নাম্বার। একটি ক্যাসেট প্লেয়ার হতে নিশ্চিত শব্দের ক্ষমতা ছিল 30 মিলিওয়াট, করছি 60 মিলিওয়াট। বুঝো কিন্তু, ছিল 30, করছি 60, কয় গুণ করছি? 12 কই থেকে আসলো? আমার মাথা থেকে 12 আসছে, হাজিল কোথাকার। ছক পড়াইছে, ছক মনে নাই? একটু আগে কি পড়াইলাম? 30 মিলিওয়াট থেকে 60 মিলিওয়াটে চেঞ্জ হলো। তাহলে ছিল 30, করছি 60, কয় গুণ করছি? 2 গুণ করছি না? 2 গুণ করছি কিনা? এই 2 গুণের জন্য কয় ডেসিবেল বাড়ে? 3 ডেসিবেল বাড়ে না? দেখো 3 ডেসিবেল, দেখছো? দেখো এখানে দেখো পরিবর্তনটাই চাইছে, দেখছো? পরিবর্তন চাইছে না? তাহলে তো অবশ্যই আমি কতটুকু বাড়বো, ওইটাই উত্তর, শেষ। 3 ডেসিবেল বাড়বে। আরেকটা দেখাই, অঙ্ক নাম্বার 4 লাগবে না, বইটার ম্যাথ, এটা বাদ, বিশাল বড় বিশ্রী ম্যাথ। 5 নাম্বার। কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 1 × 10 টু দি পাওয়ার -6। তুমি জানো 1 এর কোনো দাম নাই, তুমিও জানো আমিও জানি, 1 বার 10 টু দি পাওয়ার -6। এটাকে প্লাস বানাও। মাইনাস কে প্লাস বানানোর জন্য 12 দিয়ে যোগ করতে হয়, কত হবে? 10 টু দি পাওয়ার +6 হবে, মানে কত? কোন ইচ্ছা গুণ, 6 10 কত? 60। দেখো উত্তর 60।
ঠিক আছে? আচ্ছা, এইবার 6 নাম্বার, একটি অ্যাম্পলিফায়ার হতে নিঃসৃত শব্দের ক্ষমতা ছিল 20 মিলিওয়াট, আমাদের করছে 40 মিলিওয়াট, ছিল 20 করছে 40, কয় গুণ করছে? 2 গুণ। তাহলে 2 গুণের জন্য কয় ডেসিবেল বাড়ে? 3 ডেসিবেল। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে সবগুলো অঙ্ক কমপ্লিট। আমরা এবার চলে যাব বিট বা স্বরকম্পের প্রয়োগ। বিট বা স্বরকম্পের প্রয়োগ খুবই জরুরি। এখানে 3টা প্রয়োগ ভর্তি পরীক্ষায় বহুবার আসছে, মনে রাখার জন্য সিস্টেম হচ্ছে এটা। কষদ 1 3 2, কষদ 1 3 2, একটু মিলাই দেখো। 1 নাম্বার, সুশলাকার সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়, কম্পাঙ্ক। তারপর হচ্ছে তোমার 3 নাম্বার, বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায়, এই যে স। তারপরে 2 নাম্বার, স্বরকম্পের সাহায্যে দূষিত বাতাসের অস্তিত্ব বের করা যায়, দ। 3টা জিনিস, কষদ, অজানা শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়, দূষিত বাতাসের অস্তিত্ব বের করা যায়, বাদ্যযন্ত্র দিয়ে সুর বের করা যায়, মোট 3টা শেষ। এইবার আমরা যাব বিটের অঙ্কে। বিটের অঙ্ক তোমাকে আমি বিটের অঙ্ক একটু বলে দিই। বিটের অঙ্ক কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি না। বিটের অঙ্ক মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি না, কোনো সময় আসে নাই। কিন্তু কিন্তু বিটের অঙ্কের যে থিওরি, এইটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। থিওরিটা কই আছে তোমাকে দেখাই। এই যে শব্দচ্যুতা এখনো আসে নাই ভাইয়া, তোমার নামটা আমি পড়তে পারতেছি না। শোনো, তুমি নামটা অন্য একটা ফন্টে লিখছো। শব্দচ্যুতা আমাদের ক্লাসের শেষে আছে। পরবশ কম্পন যেমন আমাদের একটু আগে আমরা দেখাইছিলাম যে পরে পড়বো, পরে পড়াই দিলাম। শব্দচ্যুতাও ক্লাসের শেষে আছে, তোমাকে আমি বলবো, কেমন? এখন না। শোনো, এই যে তোমার বিটের ম্যাথ, যেটা বিটের ম্যাথটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি না, কিন্তু বিটের যে থিওরি এটা খুবই জরুরি, খুবই খুবই জরুরি। বিটের থিওরি গুলা আমি তোমার এখানে যেগুলো আছে আর কি, এইগুলা সুন্দর করে ক্লাস নোটের মধ্যে বুঝাইছি তোমাদের। ওই যে যেখানে ওই যে কম্পেনিয়ন বুকের 103 নাম্বার পৃষ্ঠায় কম্পাঙ্ক শব্দ তরঙ্গের তোমার হচ্ছে কনফিউজিং লাইন ছিল না, সেই লাইনগুলোর নিচেই তুমি দেখবা বিট থেকে অজানা শলাকার কম্পাঙ্ক নির্ণয়, এরকম দেখাটা কথা লেখা আছে। যে মনে আছে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে দেখো একটা কথা লিখছে, খেয়াল করছো? এখন নিচে দেখো লিখছি এটা অ্যাপ্লাই করি চলো। 4টা লাইন আছে, এই লাইনগুলাই অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। এই লাইনগুলার কিভাবে তুমি মনে রাখবা, ওই ট্রিক্স গুলো আমি ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখে দিছি। আমরা এখন এই ট্রিক্সটা বুঝবো। মজার ব্যাপার হচ্ছে সব জায়গাতে আমরা থিওরি দিয়ে ম্যাথ বুঝি, আমরা এখানে ম্যাথ দিয়ে থিওরি বুঝবো। তুমি তাহলে এই থিওরিগুলো বেশি ফিল করতে পারবা। এই জন্য আমরা এখন বিটের ম্যাথ করাবো, এই জন্য আমরা এখন বিটের ম্যাথ করাবো। এই যে আমি বলতেছি, যাকে আমি বলতেছি বিটের ম্যাথ আমরা ক্লাসে কেন করাবো, কারণ বিটের ম্যাথ দিয়ে বিটের থিওরি খুবই ইজিলি মনে রাখা যায়, এই জন্য আমরা শুধুমাত্র বিটের ম্যাথ করবো। এখন তুমি দেখো বিটের ম্যাথের প্রথম অঙ্কটা ভুল আছে, আমি অঙ্কটা কেটে দিছি। তোমার এই ভুল নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ এই ভুল কখনো পরীক্ষা আসবে না, কারণ বিটের অঙ্কের পরীক্ষা আসবে না। তাও আমরা বিটের ম্যাথ মেডিকোতে করবো, এক্সামে দিব, মেডিকেল এক্সামে। কেন? কারণ থিওরি ভালো করে পড়া যায়, এই জন্য। আসো আমরা 2 নাম্বারটা পড়ি এখন। 2 নাম্বারটা দেখো, এ এবং বি দুটি সুরেলি কাটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট হয়, প্রতি সেকেন্ডে 5টা বিট হয়। এ বাহুর ভর কিছু কমালে বিট উৎপত্তি হার বৃদ্ধি পায়। বি এর কম্পাঙ্ক 512 হার্টজ হলে এর কম্পাঙ্ক কত? আমার বিশ্বাস তুমি জানো কোনো একটা জায়গায় জানা শলাকার কম্পাঙ্ক যদি 512 হয় আর বিট যদি 5টা হয়, অ্যান্সার অবশ্যই 512 যোগ 5 হবে অথবা 512 বিয়োগ 5 হবে। এতে তো কোনো সন্দেহ নাই নাকি? এতে তো কোনো সন্দেহ নাই যে হয় উত্তর 512 যোগ 5 হবে অথবা উত্তর 512 বিয়োগ 5 হবে। এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? বলো। দেখো আমাদের এখানে উত্তর কিন্তু 512 যোগ 5 করছে। তুমি কি বুঝতেছো? এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাথই না, এটা অ্যাকচুয়ালি একটা থিওরি, যেটাতে আমি কি করতেছি, আমি ডিসিশন মেক করতেছি। আমি কি যোগ করব নাকি বিয়োগ করব? আমার এই অঙ্কে যোগ করব নাকি বিয়োগ করব, এই ডিসিশন নিতে পারলেই অঙ্ক শেষ। তো এই ডিসিশন নেওয়ার জন্য ওরা আমাকে 2টা ক্লু দিবে। প্রথম ক্লু দেখো, প্রথম ক্লু, এ বাহুর ভর কিছু কমালে, এটা হচ্ছে প্রথম ক্লু। এ বাহুর ভর কিছু কমালে। মাথায় রাখবা বিটের অঙ্কের প্রথম ক্লু অলওয়েজ ভুয়া হয়। তোমার কাজ হবে এই লাইনটাকে পাল্টায় ফেলা। তুমি যদি এই লাইনটাকে পাল্টাইতে না পারো, অঙ্ক ওইখানেই শেষ। একটু ভাবো, একটা কিছুর ভর কমাইছি, তার কম্পাঙ্ক বাড়বে না কমবে?
অবশ্যই বাড়বে, কারণ হালকা জিনিস জোরে জোরে কাঁপে। হালকা জিনিস কি জোরে জোরে কাঁপে, ঠিক তাই না? তাহলে তোমার এটা পাল্টাইতে পারতে হবে। এই যে আমি বললাম এই বাহুর ভর কিছু কমালে, তুমি যখন বলবা কম্পাঙ্ক বাড়াইছি, এই যে তুমি পাল্টাইতে পারছো। আমি এখন তোমাকে 3টা জনপ্রিয় ভার্সন দিব, ভুয়া ভার্সন, তুমি আমাকে পাল্টায় পাল্টায় দেখাবা। বলো দেখি, একটা কিছুর গায়ে যদি মোম লাগাই দিই, মোম লাগাইলে কি হবে বলতো? মোম লাগাইলে ভর বাড়বে, আর ভর বাড়লে কম্পাঙ্ক কি হবে? কমবে। এই যে পাল্টাইলাম, এটা পারতে হবে। আরেকটা দিই, একটা কিছুর গায়ে তার লাগাইছি, তার একটা ছোট তার লাগাই দিছি, কি হবে? তার লাগাইলে ভর বাড়বে, ভর বাড়লে কম্পাঙ্ক কি হবে? কমবে। বোঝা যাচ্ছে? লাস্ট, এটা যদি পারো বুঝবো, সব পারবা। একটা কিছুর গায়ে ঘষে দিছি, ঘষে দেওয়া মানে কি? ভর তুলে নিয়ে আসা, মানে কি? হালকা করে ফেলা, তার মানে কম্পাঙ্ক কি হবে? বাড়বে। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে তুমি যদি এই 3টা পারো, তাহলে বুঝবো তুমি সব পারবা। আপাতত কি লিখছে? এ বাহুর ভর কিছু কমালে, তার মানে কি? কম্পাঙ্ক বাড়ালে। এই যে দেখো আমি লিখতেছি, কম্পাঙ্ক এই যে লিখলাম না, কম্পাঙ্ক বাড়ালে, দেখো আমি একটা প্লাস পাইছি। তাহলে প্রথম ক্লু থেকে আমি পাইছি একটা প্লাস। এবার সেকেন্ড ক্লু, বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। এই ক্লু সব সময় যেমন আছে তেমনই থাকবে। বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়, এই ক্লু সব সময় যেমন আছে তেমনই থাকবে। এই বৃদ্ধি মানে প্লাস। তাইলে আমরা 2টা লাইন থেকে পাইছি 2টা প্লাস। প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস। তার মানে আমাদের উত্তর আমরা প্লাস করে দিই। বুঝে যাচ্ছে আমি কি বলছি? তাহলে আসো আমরা এটাকে একটু অ্যাপ্লাই করি, ওই যে থিওরির মধ্যে এখন অ্যাপ্লাই করি। অঙ্ক তো বোঝা শেষ না, এখন আমরা এটাকে থিওরির মধ্যে কি করব? আমরা এটাকে থিওরির মধ্যে অ্যাপ্লাই করব। হৃদয় এখন বসে বসে মন খারাপ করে অ্যাংরি রিঅ্যাক্ট দিচ্ছে। কেন হৃদয়, তুমি না মন খারাপ করো নাই, এখন কেন মন খারাপ করতেছো ছোট শিশু? কোথায় যাব আমরা? হ্যাঁ, আমরা ক্লাস নোটে যাব। এখন এখন দেখি আসলে কি লেখা আছে। অজানা সুশলাকার বাহুর ভর বাড়ালে, এতটুকু দেয়া থাকবে। অজানা সুশলাকার বাহুর ভর বাড়ালে যদি বিট বাড়ে তাহলে কি হবে? এতটুকু সত্যি মিথ্যার মধ্যে থাকবে। আমরা কি করব? অজানা সুশলাকার বাহুর ভর বাড়ালে অবলিক দিয়ে আমরা বলবো কম্পাঙ্ক কমালে। কম্পাঙ্ক কমালে মানে একটা মাইনাস, যদি বিট বাড়ে মানে এটা দেয়া থাকবে, এটা প্লাস। তাহলে আমরা পাইছি মাইনাস, আমরা পাইছি প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। দেখো, তাহলে আমাদের উত্তর হচ্ছে তার কম্পাঙ্ক অন্যটির চেয়ে কম। শেষ। এবার পরের লাইন, অজানা সুশলাকার বাহুর ভর কমালে দেয়া থাকবে, ভর কমালে আমরা এটাকে পাল্টাই নিব, কম্পাঙ্ক বাড়ালে প্রথম লাইন সবসময় পাল্টাইতে হয়। তারপরে আমরা বলবো একটা প্লাস। বিট যদি বাড়ে, এটা দেয়া থাকবে প্রশ্নে, তাহলে আমরা পাইছি আরেকটা প্লাস। প্লাসে প্লাসে প্লাস। তাহলে অবশ্যই অবশ্যই। কে বললো ভাই আমি অ্যাংরি রিঅ্যাক্ট নিচ্ছি? আমি স্ক্রিনশট নিতে ছোট শিশু, আমি জানতাম তুমি রিঅ্যাকশন চেঞ্জ করবা। কে বললো ভাই আমি অ্যাংরি রিঅ্যাক্ট নিচ্ছি? এখন মোবাইল ফোনে একটা চমৎকার সুপার পাওয়ার আছে, স্ক্রিনশট নেওয়া। তুমি জানো না হয়তো, মোবাইল ফোনের ভলিউম ডাউন বাটন আর হচ্ছে পাওয়ার বাটন একসাথে প্রেস করলে স্ক্রিনশট নেওয়া যায়। অনেক মোবাইলে জেস্টারও আছে, 3 ফিঙ্গার সোয়াইপ। অনেক মোবাইলের উপরে সফটওয়্যার বাটন থাকে, পাশে লেখা থাকে টেক স্ক্রিনশট। ওগুলো আমি নিয়ে রাখি সাথে সাথে। কেমন? তো তুমি যখন নিচ্ছ, আমি জানি তুমি একটু পর চেঞ্জ করে দিবা, আমি তোমাকে বলার আগে এটার প্রমাণ নিয়ে নিছি। আই হ্যাভ প্রমাণ। ঠিক আছে, শোনো যেটা বলতেছিলাম, যে গাণিতিক প্রশ্ন বোঝার জন্য যা যা মাথায় রাখবা, এটা আমি তোমাকে একটু আগে বলছি, যে মোম লাগাইলে বা তার যুক্ত করলে ওজন বা ভর বাড়বে, আর ঘষে দিলে ওজন বা ভর কমে যাবে, তার মানে কম্পাঙ্ক বাড়বে। তাহলে আমরা এটা পারি। আমাদের বিটের যে থিওরি সেটা কমপ্লিটলি পড়া শেষ। আর তোমরা এই যে 1 নাম্বার ম্যাথে যে ভুল ছিল, এই ভুলটা কিন্তু কি মানে তোমরা দেখবা না, মানে এই কারণ এই অঙ্ক আসবেই না অ্যাডমিশন টেস্টে। তবে আমরা মেডিকোতে দিব যাতে তোমার এই থিওরিগুলো রিভিশন হয়। কেমন? আচ্ছা, এইবার আমরা আসবো স্বরগ্রাম বা হারমোনিক্সে। স্বরগ্রাম বা হারমোনিক্স, এখানে তোমার সঙ্গীতের জ্ঞান শুরু। সঙ্গীতের যে জ্ঞান, এটা শুরু হবে। তো তোমার তোমরা যারা হচ্ছে ছোটবেলায় গান শিখতা, বা এখন গান লুকায় লুকায় শিখো, বা স্বপ্নে দেখছো যে মেডিকেলে চান্স পাইলে এক সময় গান শেখা শুরু করবা, তারা সবাই এটা জানো যে সা রে গা মা পা ধা নি সা, জানো কিনা? এটাকে আমরা বলি সারগাম। এটাকে যারা মিউজিশিয়ান তারা বলে সারগাম, বাট ফিজিক্সে আমরা এটাকে বলি স্বরগ্রাম। কি বলি? আমরা এটাকে বলি স্বরগ্রাম, বলি কিনা? এখন এই দেখো, সা রে গা মা পা ধা নি সা, যেটা এইখানে তোমার হচ্ছে
এক সা থেকে গুনতে গুনতে তুমি শেষের সা পর্যন্ত যাও, সা রে গা মা পা ধা নি সা, কয়টা? 8টা। তাহলে প্রথম সা হচ্ছে 1 নাম্বার সা, শেষের সা হচ্ছে 8 নাম্বার। কেমন? এখানে মোট 8টা সুর আছে, কিন্তু এটাকে আমরা বলি সপ্তসুর স্বরগ্রাম। কি বলি? সপ্তসুর স্বরগ্রাম। 8টা থাকার পরেও, কারণ হচ্ছে প্রথম সা আর শেষের সা একই রকম, তাই এইটাকে আমরা 8টা সুর না বলে সপ্তসুর স্বরগ্রাম বলি। এবং দেখো, ফিজিক্স তো আর মিউজিক বোঝে না, ফিজিক্স বোঝে কম্পাঙ্ক। ফিজিক্স এখানে বলবে সপ্তসুর স্বরগ্রামেও 8টা সুরই থাকে। কিভাবে 8টা সুর? তুমি একটু গান গেয়ে দেখার চেষ্টা করো। এক সা থেকে শুরু করলে প্রথম সা গাইতে গলায় যত আরাম লাগে, রে গা মা পা হয়ে যেতে যেতে শেষের সা পর্যন্ত কিন্তু গলায় অত আরাম লাগে না, কম্পাঙ্ক বাড়তেই থাকে বাড়তেই থাকে। লাস্টের সা গাওয়ার আগেই অনেকের গলার স্বর বুঝে আসে কষ্টের চোটে, যার গাইতে পারতেছে না, কারণ ফ্রিকোয়েন্সি এত বেশি। তার মানে প্রথম সা আর শেষের সার কম্পাঙ্ক কিন্তু এক না, প্রথম সায়ের কম্পাঙ্ক অনেক কম, শেষের সায়ের কম্পাঙ্ক অনেক বেশি। নিয়ম হচ্ছে প্রথম সায়ের কম্পাঙ্ক যদি হয় 256 হার্জ, শেষের সায়ের কম্পাঙ্ক অবশ্যই হইতে হবে 512 হার্জ। প্রথম সায়ের কম্পাঙ্ক যদি 256 হার্জ হয়, শেষের সায়ের কম্পাঙ্ক হবে কত হার্জ? 512 হার্জ। যে ভাই আমার গলার অনেক পাওয়ার, আমি 256 স্টার্ট করবো, আমি 512 থামুন না, আমি 1000 থামবো, আপনার কি? গান শুনতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে না। প্রথম সায়ের কম্পাঙ্ক 256 হইলে লাস্টেরটা 512 হইতেই হবে, প্রথমটা 100 হইলে লাস্টেরটা 200 হইতেই হবে, প্রথমটা 1 হইলে লাস্টেরটা 2 হইতেই হবে। তার মানে প্রথমটার চাইতে লাস্টেরটা হবে অলওয়েজ দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। তাহলে শুনতে ভালো লাগবে। এখন তুমি খেয়াল করো, আমরা যদি এটাকে আদর করে কোনো নাম দিতে চাই, কি নাম দিব? দেখো, শেষের সা কয় নাম্বারে বসে থাকে? 8 নাম্বারে। প্রথম সা কয় নাম্বারে বসে আছে? 1 নাম্বারে। তাহলে শেষের সাকে যদি বলি অষ্ট, 8 মানে অষ্ট, প্রথম সাকে যদি বলি 1, তাহলে আমরা বলবো অষ্ট অনুপাত 1 ইকুয়াল টু 2 গুণ। অষ্ট অনুপাত 1 কে আমরা বলতে পারি অষ্টক। এই জন্য আমরা বলি অষ্টক মানে 2 গুণ। এই অষ্টক মানে 2 গুণ কথাটা আসছে এখান থেকেই। তো দেখো কি কি লাগবে, আমি দাগাই দিচ্ছি তোমাকে। এই যে দেখো, প্রথম আমাদের স্বরগ্রামের নাম হচ্ছে সপ্তসুর স্বরগ্রাম। এই স্বরগ্রামে 8টা সুর থাকে। এখানে প্রথম সা হচ্ছে সূচনা সুর, যার কম্পাঙ্ক 256। সূচনা মানে যেটা স্টার্ট হয়, যেটা দিয়ে স্টার্ট হয়, এটাই সবচেয়ে ছোট সুর থাকে, এই জন্য এটাকে মূল সুরও বলা হয়। কেমন? এবং শেষের সায়ের কম্পাঙ্ক হচ্ছে 512, এবং এই কম্পাঙ্ক সূচনা সুরের দ্বিগুণ, মানে সূচনা সুরের অষ্টক। ঠিক আছে? সূচনা সুরের কি? অষ্টক। এখন তোমার কি কি লাগবে না বলে দিই। আমাদের এই ছকটা চমৎকার ভাবে আমরা কেটে দিব। এই ডো রে মি সালো লাগবে না, এটা বাদ। এবং এই ক্রসটা পরের পাতাতেও যাবে, এটা বাদ। দেখো এত চমৎকার, কিন্তু 2টা পাতা তোমরা কখনো পাও নাই। দেখো এই যে এই ক্রসটা আমি রেখে দিছি, এটা উপরে গেলে এটাও বাদ, এই ছক বাদ, আর এই যে নিচে গেলে দেখো এটাও বাদ। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো যে ভাইয়া এই ছক থেকে 2000, খুব সম্ভবত 2001-2 বা 2003-4 সালে একটা প্রশ্ন আসছিল, এই যে তোমার মানে ইয়া দিয়ে গুরুসুর দিয়ে একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, তো এটা তোমাদের কম্পেনিয়ন বুকে আছে, বলতে পারো যে ভাইয়া এখান থেকে তো প্রশ্ন আসছিল। এখান থেকে প্রশ্ন আসছিল প্রায় 16-17 বছর আগে। গত 16 বছর ধরে এখান থেকে কোনো প্রশ্ন আসতেছে না। এই ছক না পড়াটাই ভালো। হ্যাঁ, তারপরেও বুঝো, কিন্তু এই ছক না পড়াটাই ভালো। আমরা মেডিকেলতে কোনো পরীক্ষায় এই ছক থেকে কোনো প্রশ্ন দিব না। তারপরেও তোমার যদি পড়তে মনে চায় যে ভাইয়া আমি নাচর বান্দা, আমার কিছু না পড়লে ভালো লাগে না, না পড়লে কিছু না পড়লে আমি অ্যাংরি রিঅ্যাক্ট দিই, তাহলে তাদের জন্য বলবো যে এই ছকটার ব্যাপারে যদি পড়তে চাও, আমি তোমাকে আগামীকালকে সলভ ক্লাসের পরে, সব পড়া শেষ হওয়ার পরে এই ছকটা আমি তোমাকে পড়াই দিব। তবে যখন আমি তোমাকে পড়াই দিতে যাব, তোমার মনে হবে যে না পড়াটাই ভালো ছিল। আপাতত যেহেতু গত 16-17 বছর ধরে প্রশ্ন আসতেছে না, এই ছক বাদ। সুরবিরামের ছকটা ভুল, তুমি দেখলেই বুঝতে পারতেছো। দেখো 6:5 এর পাশে কিছু লেখা নাই, মনে হচ্ছে স্যার লিখতে ভুলে গেছে, এরকম মনে হচ্ছে না? ভুল আছে এখানে। আপাতত আমরা আসবো সঙ্গীতে বহুল প্রচলিত, এই যে পাইছি জোনাস স্মিথ। যদি আসি এটা থেকে আগামীকাল সলভ ক্লাসের পরে, সলভ ক্লাসে সে বুঝাই দেবো। আমি কিন্তু বলছি এমন না যে পড়াবো না, বলি নাই, বলছি পড়াবো যদি তোমরা চাও। তাই কখন পড়াবো? আগামীকাল সলভ ক্লাসের শেষে। কিন্তু মেডিকেলতে এখান থেকে কোনো প্রশ্ন দিব না। আচ্ছা, সঙ্গীতে বহুল প্রচলিত শব্দসমূহ। জোনাস স্মিথ, তুমি আমাকে কালকে সলভ ক্লাসের পরে একটু মনে করাই দিবা, মনে করা না দিলে তোমার দোষ। আসো, এই দেখো আবার সংজ্ঞা পাইছি না। সংজ্ঞা থেকে কি লাগে? সংজ্ঞা থেকে কি লাগে? কিওয়ার্ড লাগে। আসলে আমরা একটা একটা করে পড়ি। 1, সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ। 2 নাম্বার, সুর বর্জিত শব্দ। দেখো, একটা হচ্ছে নিয়মিত কম্পন, একটা হচ্ছে অনিয়মিত কম্পন। মনে রাখা খুবই সোজা। নিয়মিত ভালো, সুরযুক্ত; অনিয়মিত খারাপ, সুর বর্জিত। ঠিক আছে, এটা গেল। এইবার 3 নাম্বার এবং 4 নাম্বার, সুর এবং স্বর। 3 এবং 4, সুর এবং স্বর।
দেখো মনে রাখবে এইভাবে, সুর মানে এক আর স্বর মানে অনেক। সুর মানে এক, স্বর মানে কি অনেক। দেখো সুর মানে একটা মাত্র কম্পাঙ্ক, স্বর মানে কি একাধিক কম্পাঙ্ক। সুর মানে একটা মাত্র কম্পাঙ্ক, স্বর মানে কি একাধিক কম্পাঙ্ক। ঠিক আছে, এটা গেল। এইবার একটি স্বরের মধ্যে উপস্থিত বিভিন্ন সুরকে কম্পাঙ্কের আলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। একটি কি স্বরের মধ্যে উপস্থিত বিভিন্ন সুরকে কম্পাঙ্কের নামে বিভিন্ন নামে কি করা হয়, অভিহিত করা হয়। আচ্ছা, তো এই জিনিসটা মনে রাখার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা হোয়াইট বোর্ড শেয়ার করব। হোয়াইট বোর্ডটা হচ্ছে এইভাবে একটু জিনিসপত্র লিখবো, একটু মনোযোগ দেখো। 10, 20, 12, 20, 40, 50। কেমন? 10, 12, 20, 40, 50। এইবার দেখো তো এখানে মোট কয়টা কম্পাঙ্ক আছে বলো তো? 5টা। এখানে মোট কি আছে? 5টা কম্পাঙ্ক আছে, মানে হচ্ছে এখানে 5টা সুর আছে। এগুলোকে আমি একসাথে কি বলবো? স্বর বলবো। এই টোটালটাকে আমি একসাথে বলবো স্বর। এখানে কয়টা সুর আছে? 5টা সুর আছে। এখানে সবচেয়ে ছোট সুর কোনটা? 10। এই 10কে আমি বলবো মূল সুর। এই 10কে আমি বলবো হচ্ছে মূল সুর। মূল সুরের অনেক নাম আছে, এটাকে বলে টনিক, এটাকে বলে হচ্ছে সূচনা সুর, একই কথা। মূল সুরের চেয়ে বড় সুর কয়টা আছে? 4টা। এগুলোকে আমরা বলি উপসুর। ওভারটোন মানে টোনের চাইতে বেশি, টোনের চেয়ে বেশি মানে ওভারটোন। টোন মানে মূল সুর, ওভারটোন মানে হচ্ছে উপসুর। এখন যদি বলে কোনটা কত নম্বর উপসুর, কোনটা কত নম্বর উপসুর, আমরা বলবো এইভাবে। উপসুর, 20 হচ্ছে দ্বিতীয় উপসুর, 40 হচ্ছে তৃতীয় উপসুর, 50 হচ্ছে 4 নম্বর উপসুর। খুবই সোজা, পানি ভাত। 5টা সুর আছে, প্রথমটা হচ্ছে মূল সুর, বাকিগুলো হচ্ছে উপসুর। উপসুরগুলোর নাম্বার কি সিরিয়াল, তৃতীয় চতুর্থ শেষ। এইবার যদি বলে কোনটার হারমোনিক কোনটা, হারমোনিক, হারমোনিকের বাংলা হচ্ছে সমমেল, হারমোনিকের বাংলা হচ্ছে সমমেল। এইভাবে পড়তে হবে। দেখো সমমেল মানে হচ্ছে যারা মূল সুরের সাথে নামতায় আসে তারা তারা সমমেল, তারা তারাই হারমোনিক। যারা মূল সুরের সাথে নামতায় আসে তারা তারা সমমেল, তারা তারা হারমোনিক। নামতায় মানে 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, এই নামতা যারা যারা আসবে তারা হচ্ছে হারমোনিক। তার মানে হচ্ছে 20, 40, 50 এরা হচ্ছে হারমোনিক। এদেরকে আমরা বলবো হারমোনিক, বাংলায় বলবো হচ্ছে সমমেল। যদি বলে কোনটা কত নাম্বার হারমোনিক, 20 হচ্ছে দ্বিতীয় হারমোনিক, 40 হচ্ছে 4 নাম্বার হারমোনিক, 50 হচ্ছে 5 নাম্বার হারমোনিক। কি? তার মানে হারমোনিক কিন্তু হিসাব করে আসে, হারমোনিক পজিশনের উপর ডিপেন্ড করে আসে না। যত দিয়ে গুণ করলে পাবো তত নাম্বার হারমোনিক। 10 দুগুণে 20, 2 দিয়ে গুণ করলে পাচ্ছি না, এটা দ্বিতীয় হারমোনিক। 4 10 40, 4 দিয়ে গুণ করে পাচ্ছি 4 নাম্বার হারমোনিক। 5 10 50, 5 দিয়ে গুণ করে পাচ্ছি 5 নাম্বার হারমোনিক। তার মানে তুমি দেখো এখানে কিন্তু 30 নাই, তার মানে তৃতীয় হারমোনিক কিন্তু মিসিং। হারমোনিক মিসিং থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে 12 কিন্তু কোনো হারমোনিক না, বোঝা যাচ্ছে? কারণ 12 কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া যায় না। তাহলে আমি কি বলতে পারি, দেখো তো আমি কি এটা বলতে পারি যে সব হারমোনিক উপসুর কিন্তু সব উপসুর হারমোনিক না? এটা কি বলতে পারি কিনা? সব হারমোনিক উপসুর কিন্তু সব উপসুর হারমোনিক না, এটা বলা যায়? দেখো তো এই লাইনটা, এই লাইনটা এখানে দেখো লেখা আছে অনুধাবনমূলক কাজ, সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক না। এই টাইপের লাইন আমরা একটু আগে দেখছি না, ওই যে অপ আর প, ওটার মতো আমরা শিখবো। দেখো আমরা শিখবো কি জানো? আমরা শিখবো হাউ, একটা ইংরেজি ভাষার শব্দ। হাউ মানে কি? হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। কেউ যদি বলে যে ভাইয়া আমি হাউকে উল্টাইয়া দিয়া উহা বলিতে চাই, বলা যাইবে কিনা? আমরা বলবো না, বাংলা একাডেমি কর্তৃক সাধু ভাষা নিষিদ্ধ করা হইয়াছে, কারণ গুরুচণ্ডালী মিশ্রণ দূষণীয়। আমরা এখন হাউ বলতে পারি, আমরা উহা বলতে পারি না, কারণ বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। আমরা অনেক অনেক নতুন ইংরেজি শব্দ শিখলাম, যেমন আজকে আমরা নতুন একটা শিখলাম হাউ আর ইউ মানে কি, তুমি কেমন আছো। তাহলে হাউর পাশে দিলাম রাইট আর উহার পাশে দিলাম ক্রস, কারণ সাধু ভাষা বলা যাবে না। আসো আমরা এখন নর্মালি এটাকে পড়ে যাই। এই যে হা থেকে শুরু করবো পড়াটা, কিভাবে পড়বো? সকল হারমোনিক উপসুর হয় কিন্তু সকল উপসুর হারমোনিক হবে না, বোঝা যাচ্ছে? তাহলে আমি আর ভুল করবো না, আমার মনে থাকবে। গেল এটা, এটা পড়া হয়েছে। এইবার
আরে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া মূল সুর নিজে নিজের হারমোনিক কিনা। অবশ্যই মূল সুর নিজে নিজের হারমোনিক। মূল সুর নিজেকে নিজের সাথে নামতা যায় না? কয়বার যায়? একবার যায়। তাহলে যদি জিজ্ঞেস করে মূল সুর নিজে নিজের কত নাম্বার হারমোনিক, 1 নাম্বার হারমোনিক। কেমন? আর দেখাই তোমাকে, দাও এটা আমাদের বইতে আছে। স্টার্ট করি 5 নাম্বার থেকে স্টার্ট করো। মূল সুর, সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে আমরা বলি মূল সুর। উপসুর, মূল সুরের চেয়ে বড় অন্যান্য যা আছে সবই উপসুর। সমমের বা হারমোনিক, যারা যারা মূল সুরের সরল গুণিতক, মানে যারা যারা নামতায় আসে তারা তারা হারমোনিক। কেমন? আর মূল সুরটি একটি সমমেল, মানে মূল সুর একটা হারমোনিক। অষ্টক, কোন কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ হলে তাকে আমরা কি বলি? অষ্টক বলি। এতক্ষণ ধরে আমি তোমাকে যে এক্সাম্পল গুলো দেখাইলাম 10, 12, 20, 40, 50 দিয়ে, এটা কেন দেখাইছি? কারণ আমাদের বইতে এরকম এক্সাম্পল আছে। দেখো উদাহরণ, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো আমরা যা যা বলছি না এখান থেকে তাইতেই বলা আছে। দেখো এখানে শুধু এক্সাম্পলটা ডিফারেন্ট। দেখো 250, 350, 450, 550, 750। দেখো কি লিখছে, উপরে উল্লেখিত সবগুলাই হচ্ছে এক একটা সুর। এই 6টা সুর দিয়ে একটা স্বর হইছে। 250 হচ্ছে মূল সুর, তো বাকিগুলা সব হচ্ছে উপসুর। তারপরে 500 হচ্ছে এটার অষ্টক। মনে আছে অষ্টক মানে কয় গুণ? অষ্টক মানে কয় গুণ? 2 গুণ। তাহলে 250 যদি মূল সুর হয়, 500 কি তার 2 গুণ না? তাহলে 500 কে আমরা তাহলে অষ্টক বলতে পারি, তাই না? আর 500 এবং 250, 750 এগুলো হচ্ছে প্রত্যেকটা নামতায় আসে, তার মানে এগুলো সমমেল। কয়বার যায়? 500 হচ্ছে 2 বার নামতায় যায়, আর 750 হচ্ছে 3 বার নামতায় যায়। তার মানে কি দাঁড়াইলো? এরা দ্বিতীয় এবং তৃতীয় হারমোনিক। তাহলে আমরা এগুলা অলরেডি পড়ছি। এইবার ত্রয়ী, মূল সুরের সমষ্টি বলতে কিছু নাই। মূল সুরের সমষ্টি বলতে কিছু আছে? নাই তো। শোনো, ত্রয়ী 3টা কম্পাঙ্কের অনুপাত থাকলেই সেটা ত্রয়ী। 3টা মানে 4:5:6। তাহলে 3টা পাইলে ত্রয়ী, 4টা পাইলে স্বরসঙ্গতি, সমতান দেখো মিল আছে, ঐকতানের সৃষ্টি হয়, তান তান মিলে যায়। 550 তো 250 সাথে মিলে না রে বাবা। 550 কি 250 নামতা যায়? স্বর মাধুর্য বা মেলোডি 500 তো আছে, 500 550 দুইটাই তো আছে। ও ভিতরে 500 550 দেয়া না, ভিতরে তো 500 আছে। মেলোডি মানে হচ্ছে একের পর এক শব্দ আসতে হবে, পরপর পরপর আসলে সেটাকে আমরা মেলোডি বলবো। তারপরে হচ্ছে তোমার সলো, মানে হচ্ছে এটা তুমি পারবা যে আজকে অমুক গায়কের সলো পরিবেশনা। সলো মানে একা গাচ্ছে, আর অর্কেস্ট্রা মানে সবাই মিলে গাচ্ছে। প্রশ্ন কিভাবে আসবে? একটা বাঁশি বাজতেছে, এটা কি? সলো। একটা বাঁশি, একটা হারমোনিয়াম, একটা তবলা বাজতেছে, এটা কি? অর্কেস্ট্রা। হারমোনি আর হারমোনিক্স আলাদা কিনা? হারমোনিতে যারা থাকে তাদেরকে হারমোনিক্স বলে, হারমোনিতে যারা থাকে তাদেরকে হারমোনিক্স বলে। টনিক, টনিক আর মূল সুর একই। ওই যে বলছিলাম মূল সুরের ইংরেজি হচ্ছে টনিক। আচ্ছা, একজন জিজ্ঞেস করছিল শব্দোচ্চতার বুঝায় বলেন। এই যে দেখো আমরা শব্দোচ্চতার এখানে চলে আসছি এখন। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের 3টা বৈশিষ্ট্য আছে: শব্দোচ্চতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। শব্দোচ্চতা মানে কি? শূন্য, আমি কত আস্তে কথা বলতেছি বা আমি কত জোরে কথা বলতেছি, এইটা হচ্ছে আমার শব্দের শব্দোচ্চতা। কেমন? শব্দোচ্চতা যে বোঝায় মানুষ কত জোরে বা মানুষ কত আস্তে কথা বলে। এবার তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা হচ্ছে কোন সুর চড়া কোন সুর মোটা। এটা মানে কি? তুমি দেখবা একটা বাচ্চা, এদের গলার পিচ অনেক হাই থাকে, এই জন্য বাচ্চাদের কান্না কেউ সহ্য করতে পারে না। বাচ্চাদের বয়সে বড় হয়, বয়সন্ধি কালের পর তার গলার তীক্ষ্ণতা কমতে থাকে। কেমন? এটা যদি ছেলে বাচ্চা হয় তাহলে গলার পিচ অনেক কমে যাবে ন্যাচারালি, এই জন্য ছেলেদের গলা আসলে একটু মোটা হয়। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে গলার পিচ অল্প একটু কমবে, অত কমবে না। এই জন্য তুমি দেখবা যে গায়িকাদের গলা বাচ্চাদের গলার মতো হয়। এই জন্য দেখবো বাংলা সিনেমায় যখন কোনো নায়ক ছেলে মনে করো, সে মনে করো ছোটবেলা থাকে না নায়ক নায়িকা ছোটবেলায় গান গায়, ওই গান শুনে বড়বেলায় তারা নিজেদের চিনতে পারে, আছে না এরকম? ছোটবেলায় যখন এরকম বাচ্চা নায়ক গান গায়, ওই গানের যে প্লেব্যাক সিঙ্গিং ওটা কিন্তু একজন গায়িকা করে। সাবানি ইয়াসমিন বা রুনা লায়লা বা কনক চাপা, ওনারা কিন্তু অনেক সিনেমায় শিশু শিল্পীদের পেছনে লিপসিং মানে তোমার প্লেব্যাক সিঙ্গিং করছে, কারণ বাচ্চাদের গলার সাথে মেয়েদের গলার পিচ অনেক কাছাকাছি। তুমি দেখবা বাচ্চারা যখন ছোটবেলায় কান্নাকাটি করে কোনো খেলনা নেওয়ার জন্য, বাবা মা এরা দেখবো অনেক সময় সেই খেলনা দিয়ে দেয়। ম্যাক্সিমাম টাইম এটা আদর করে দেয় তা কিন্তু না, সহ্য করতে না পেরে দিয়ে দেয়। এটা বলতে পারে আল্লাহর রহমত, যে বাচ্চাদের একটা হাতিয়ার দিয়ে দিয়েছে আল্লাহ, যে কানলেই সবাই একবারে সোজা, হ্যাঁ কান্নাকাটি শুরু, সাথে সাথে মনে করো সবাই সোজা, যে খেলনা দিয়ে দিচ্ছে, সব কিছু দিচ্ছে, ভাত খাবো না, কান্নাকাটি। হ্যাঁ, এই বাচ্চারা এই বড় হয়ে পড়ে লাইভ ক্লাসে এসে অ্যাংরি রিয়াক্ট দেয়, কারণ কান্না তো আর শুনতে পাচ্ছে না। এই জন্য কি করে? অ্যাংরি রিয়াক্ট দিয়ে দিয়ে কান্নাটাকে কি করে?
মানে তোমার যাই করে নেয় আর কি। তো যেটা বললাম কোন সুর চড়া কোন সুর মোটা এটা বুঝি আমরা তীক্ষ্ণতা বা পিচ দিয়ে। এরপরে গুণ বা জাতি। গুণ বা জাতি তোমার শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নির্গত একই প্রাবল্য তীক্ষ্ণতাযুক্ত স্বরগুলোর পার্থক্য করা যায়, তা থেকে আমরা গুণ বা জাতি বলি। মানে কি আমি তোমাকে বলি, মনে করো আমি তোমাকে ব্লাইন্ড ফোল্ড করলাম, মানে তোমার চোখ বেঁধে দিলাম, চোখ বেঁধে তোমার সামনে একজন বাঁশি বাজায় এমন লোককে বসাইলাম, একজন হারমোনিয়াম বাজায় এমন লোককে বসাইলাম। আমি দুইজনকে ডিরেকশন দিলাম যে ভাই আপনি বাঁশি বাজাবেন ততটুকু জোরে যতটুকু জোরে হারমোনিয়ামওয়ালা ভাই হারমোনিয়াম বাজাবে, মানে আপনাদের দুইজনের শব্দচ্যুতা সেম হইতে হবে। তারপর আমি বললাম ভাই আপনি বাঁশি বাজাবেন ততটুকু তীক্ষ্ণ ভাবে যতটুকু তীক্ষ্ণ ভাবে হারমোনিয়ামওয়ালা ভাই হারমোনিয়াম বাজাবে। মানে আমি এমন সিস্টেম করলাম যে বাঁশি এবং হারমোনিয়ামের দুইটারই শব্দচ্যুতা সেম, দুইটারই পিচ সেম। এরপরেও কি তুমি চোখ বন্ধ অবস্থায় শুনে বুঝতে পারবে না কোনটা বাঁশি কোনটা হারমোনিয়ামের সুর বুঝতে পারবা কিনা? তুমি যেই বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝতে পারবা এটাই তার জাতি। দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে, মানে বাদ্যযন্ত্র আলাদা আলাদা কি তাদের সবকিছু সেম, প্রাবল্য সেম, তীক্ষ্ণতাও সেম, তারপরও তাদেরকে আলাদা করা যাবে, এই গুণকে বলে জাতি। এটা গেল। এইবার স্বর্গযুক্ত শব্দের বৈশিষ্ট্য। স্বর্গ মানে খারাপ, এটা সবকিছু নেগেটিভ, এটা যা আছে সব খারাপ খারাপ। দেখো এটার কোনো পজিটিভ আসলেই মিথ্যা, নেগেটিভ আসলে সত্যি। শ্রুতি কটু, বিরক্তিকর, অনিয়মিত, থাকে না, থাকে না, সব না বোধক, সব নেগেটিভ, সব খারাপ খারাপ। টানা তারে আর কম্পনের সূত্রাবলী কি কি লাগবে, কি আবিষ্কার করছে মার্সেন কত সালে, 1636 সালে, তপন স্যারের বইয়ের লাইন আমি পিডিএফ এর মধ্যে তুলে দিছি। আর কি লাগবে এখানে দেখো তিনটা হেডলাইন আছে, দৈর্ঘ্যের সূত্র, টানের সূত্র, ভরের সূত্র। এই হেডলাইন গুলো সিরিয়াল লাগবে। তোমাদের মনে আছে পর্যায়বৃত্তিক গতি চ্যাপ্টারটা যে ভাইয়া বা যে আপু তোমাদের পড়াইছে, টি সমান সমান 2π√L/g দিয়ে পড়াইছিল না, সমীকরণ থেকে নাম্বার দিয়ে দিয়ে, দেখো আমরা ওইভাবে নাম্বার করছি। n = 1/12√T/m, এল বরাবর দাগ দিয়ে 1 লিখছি, টি বরাবর দাগ দিয়ে 2 লিখছি, এম বরাবর দাগ দিয়ে 3 লিখছি। তাহলে 1 নাম্বার দৈর্ঘ্যের সূত্র, 2 নাম্বার টানের সূত্র, 3 নাম্বার ভরের সূত্র। চমৎকার ভাবে দেখো আমাদের পড়াটা হয়ে যাচ্ছে। এরপর বায়ুস্তম্ভের কম্পন, এটা আমরা পড়বো বাঁশির মাধ্যমে। বায়ুস্তম্ভের কম্পন একটু মনোযোগ দিয়ে শুনবা। বাঁশি না দুই রকমের হয়, দুই রকমের, একটা হচ্ছে দুই মুখ খোলা বাঁশি, একটা হচ্ছে এক মুখ খোলা বাঁশি। দেখো এটা হচ্ছে দুই মুখ খোলা বাঁশি আর এটা হচ্ছে এক মুখ খোলা বাঁশি। হ্যাঁ, তো যেটা দুই মুখ খোলা এই বাঁশিটাকে আমরা বলি খোলা নল, আর যেটা এক মুখ খোলা এটাকে আমরা বলি বদ্ধ নল। দুই মুখ বদ্ধ বলতে কিন্তু দুনিয়াতে কিছু নাই, একটা বাঁশির দুইটা মাথা বদ্ধ, ফু দিবে কোন দিক দিয়ে? দুই মুখ বদ্ধ বলতে কিছু নাই, এক মুখ বদ্ধ মানে তার আরেক মুখ খোলা, এইটাকে আমরা বলি বদ্ধ নল। আর যেটা দুই মুখ খোলা তাকে আমরা কি বলি? খোলা নল বলি। ঠিক আছে, তো দেখো আমাদের বইতে আছে, আমি দেখাই তোমাকে একটু, এই দেখো দাগ দিয়ে দিছি যে এক মুখ বদ্ধ নলকে সংক্ষেপে বদ্ধ নল বলে, আর দুই মুখ খোলা নলকে সংক্ষেপে খোলা নল বলে। বন্ধ মানে কিন্তু দুই মুখ বন্ধ না, দুই মুখ বন্ধ বলতে কোনো বাঁশি হয় না। আচ্ছা কি কি লাগবে শোনো, এখানে কিছু প্রমাণ আছে, প্রমাণের জন্য আমাদের শেষের লাইনগুলো লাগে। দেখো এই প্রমাণের জন্য দেখো এখানে কথা লেখা আছে, এক মুখ বন্ধ নলে শুধুমাত্র অযুগ্ম হারমোনিক গুলা হয়। তুমি পড়বা কিভাবে শোনো, যেই নলের এক মুখ বন্ধ, যেই নলের এক মুখ বন্ধ এটার অবশ্যই আরেক মুখ খোলা। তাহলে এক মুখ বন্ধ বলুক আর এক মুখ খোলা বলুক, এক থাকলেই হইছে, এক থাকলেই আমি বলবো অযুগ্ম। অযুগ্ম মানে কি জানো? বেজোড়, বেজোড়। তাহলে আমি ভাববো কিভাবে, এক কি জোড় না বেজোড়? এক বেজোড়, তাহলে এক থাকলে বেজোড় হারমোনিক হবে, এবং এক থাকলে এক ধরনের হারমোনিক হবে, শুধু বেজোড়। তাহলে এক মুখ বন্ধ বা এক মুখ খোলা বলুক যাই বলুক, এক থাকলেই হয় এক ধরনের হবে। কোন ধরনের? বেজোড় ধরনের। তাহলে যদি দুই থাকে তাহলে কি হবে? দুই থাকলে দুই ধরনের হারমোনিক হবে। এখন ধরনই তো দুইটা আছে, জোড় আর বিজোড়, তাহলে দুই থাকলে আমি বলবো সব ধরনের হারমোনিক হবে, জোড় হবে বিজোড় হবে। দেখাচ্ছি, বদ্ধ আর খোলা নলে সাউন্ড আলাদা, রাইট? বদ্ধ আর খোলা নলে সাউন্ড আলাদা, বলবো একটু পরে। দেখো দুই মুখ খোলা নলে যুগ্ম অযুগ্ম সকল প্রকার হারমোনিক পাওয়া যেতে পারে। ঠিক আছে, এই মাঝখানের অঙ্কগুলো লাগবে না, এই অঙ্কগুলা বড় বড় ম্যাথ, বাদ এগুলা আমরা আসবো হচ্ছে তোমার কোথায়, এই পার্থক্যে আসবো। পার্থক্যটা খেয়াল করো, পার্থক্য দেখো পার্থক্যের মধ্যে লেখা আছে, বাম পাশে লেখা আছে বন্ধ নল, ডান পাশে লেখা আছে খোলা নল। তো আমি বন্ধের পাশে লিখলাম 1 আর খোলার পাশে লিখলাম 2, 2 লিখছি। মানে বন্ধ মানে কি? এক মুখ বন্ধ বা এক মুখ খোলা, আর খোলা না মানে হচ্ছে দুই মুখ খোলা, তাই না? আগে সমীকরণগুলো ঠিক করে আসো। যখন বলবে দুই মুখ খোলা তার সব জায়গাতে 2 থাকবে, সবগুলো সমীকরণ দেখো 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 2
2 2 বোঝা যাচ্ছে? দুই মুখ খোলা মানে তার সব সমীকরণে 2 থাকবে, আর ওই জায়গাগুলোতে এক মুখ খোলার মধ্যে অন্য কিছু থাকবে। তো দুই মুখ খোলা দেখলে সমীকরণে 2 থাকবে। 2 এটা পড়া শেষ। এবার আসো 4 নাম্বারটা একটু পড়ো। 4 মনে আছে এক মুখ খোলাতে শুধু বেজোড় হারমোনিক হয়। কয় ধরনের বেজোড় হারমোনিক হয় না দেখো তো? এই যে 1 3 5 7 শুধু বেজোড় হারমোনিক গুলো হচ্ছে। আর দুই মুখ খোলা না দেখো, জোড়ও হচ্ছে বিজোড়ও হচ্ছে, সবই হচ্ছে, 1 2 3 4 যুগ্ম অযুগ্ম সব হচ্ছে। আর 1 নাম্বারটা একটু পড়ো, যেটা এক মুখ খোলা নল তার অবশ্যই আরেক মুখ বন্ধ। তো বন্ধ নল দিয়ে কোনো সাউন্ড বের হয় না, তাহলে বন্ধ নলে হবে সুস্পন্দ নিস্পন্দ বিন্দু। আর খোলা নলে সাউন্ড বের হচ্ছে, তাহলে তার নাম কি হবে? সুস্পন্দ বিন্দু। বলা যাচ্ছে তাই না? আর যেই নলের দুই মুখই খোলা সেই নলের দুই দিক দিয়ে সাউন্ড বের হবে, তাহলে কি সেই নলের দুই মাথা দিয়ে কি বিন্দু হবে? সুস্পন্দ বিন্দু হবে। কিন্তু বুদ্ধি খাটায় বলতো, যেটা এক মুখ বন্ধ আরেক মুখ খোলা, ওটা শুধু খোলা মুখ দিয়ে শব্দ বেরোয়, তো খোলা মুখে সুস্পন্দ, বন্ধ মুখে নিস্পন্দ। আর যে নলের দুই মাথায় খোলা সেই নলের দুই মাথা দিয়ে শব্দ বেরোয়, তাহলে দুই মাথায় সুস্পন্দ। তাহলে এইখানে নিস্পন্দ বিন্দু কই থাকবে? এখানে কই থাকবে নিস্পন্দ বিন্দু? মাঝখানে থাকবে, কারণ দুইটা সুস্পন্দের মাঝখানে কি থাকে? একটা নিস্পন্দ থাকে। তাহলে দুই মুখ খোলা নলের দুই মাথায় সুস্পন্দ, মাঝখানে নিস্পন্দ। খোলা থাকলে এখানে সুস্পন্দ হবে, কেমন? আচ্ছা, এবার একটা কথা, যেহেতু তোমার এক মুখ খোলা নলে শুধু বেজোড় হারমোনিক হয়, এই জন্য এক মুখ খোলা নল অত বেশি শ্রুতি মধুর শব্দ দেয় না, কারণ শব্দে অত ভ্যারিয়েশন নাই। দুই মুখ খোলা নলে যেহেতু সব ধরনের শব্দ তৈরি হয়, জোড়ও হয় বিজোড়ও হয়, তার মানে দুই মুখ খোলা নলে সব ধরনের ভ্যারিয়েশন আসবে, মিউজিক শুনতে ভালো লাগবে। এই জন্য দেখবা যারা টিভিতে প্রফেশনাল লেভেলে বাঁশি বাজায় তাদের বাঁশির দুইটা মাথা খোলা থাকে, তারা বাঁশিতে ফু দিলে সুন্দর সুন্দর সাউন্ড তৈরি হয়। আর আমরা যখন ছোটবেলায় ঈদের সময় মেলা থেকে বাঁশি কিনতাম, সেই বাঁশির একটা মাথা খোলা থাকতো, আমরা যতই কাহিনী করে ফু দিই না কেন ওই হুইসেলের মতো সাউন্ড বেরোতো, কারণ আমাদের বাঁশিতে একটা মাত্র ফুটা ছিল। কত বোঝা যাচ্ছে? তো আমরা এরপরে আসবো আজকের লাস্ট টপিক, ম্যাথ। ওই যে আঙুল রাখার জন্য যেগুলা, ওগুলা কিন্তু না। আঙুল রাখার জন্য হচ্ছে তোমার, ওটা তো তোমার জাস্ট মিউজিকের মধ্যে আপ ডাউন করানোর জন্য। আমরা এখন ম্যাথ করব। অঙ্ক নাম্বার 5 এটা দিয়ে স্টার্ট করব। আমি তোমাদের কি কয় গুণের ম্যাথ করাইছিলাম? এটা আমাকে বলো তো, কয় গুণের ম্যাথ করাইছিলাম? হ্যারি পটার বলতেছে বেলুন লাগানো বাঁশি। হ্যারি পটার তোমার ঝাড়ু কই? তুমি বাঁশি দিয়ে কি করো? হ্যারি পটার না ঝাড়ুতে করে ওরে? আমাদের এখানে হ্যারি পটার, আমার এখানে ডাম্বলডোর নাই, ভোল্ডারমোট নাই। আচ্ছা আসো আমরা ম্যাথ করে ফেলি। তোমাদের আমি তাহলে কি করাইছি? আমি তোমাদের কয় গুণের ম্যাথ করাইছি, খুবই চমৎকার। তাহলে আসো এই ম্যাথটা তুমি অনেক ভালোভাবে বুঝবা। কয় গুণের ম্যাথ চেনার উপায় কি? কয় গুণের ম্যাথে কোনো না কোনো কিছু গুণ টুন দেওয়া থাকবে, যেমন এখানে লেখা আছে টান 4 গুণ। টান কয় গুণ? 4 গুণ। এবং তুমি এটা জানো কিনা, কয় গুণের ম্যাথে গুণ ছাড়া কোনো ডাটা থাকলে সেটাকে আমরা বলি আদিমান। আবার বলি, কয় গুণের ম্যাথে গুণ ছাড়া কোন ডাটা থাকলে তাকে আমরা বলি আদিমান, তাই না? আদিমান মানে কোন একটা একক কলা কিছু থাকবে, এটাকে আমরা আদিমান বলবো। মাথায় রাখবা, অঙ্কের মধ্যে আদিমান কোনো কাজে লাগবে না। অঙ্কের মধ্যে আদিমান কোনো কাজে লাগবে না। এই ক্লাসটা লং হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণটা আমি তোমাকে একটু পরে বলবো। ক্লাসটা এই একটা অঙ্ক শেষ করি, তারপর কারণটা বলবো কেন ক্লাসটা লেন্দি হলো। আদিমান হচ্ছে 50 সেন্টিমিটার, কেমন? তো এই আদিমান অঙ্কের মধ্যে কোনো কাজে লাগবে না, এটা অঙ্কের শেষে লাগতেও পারে নাও লাগতে পারে, কেমন? তো দেখো কি চাইছে, বলছে তারটির দৈর্ঘ্য কত করতে হবে, তারটির দৈর্ঘ্য কত করতে হবে, মানে এল এর মান চাইছে। আমরা কি করব? আমরা প্রথমে সূত্রটা লিখব, n = 1/12√t/m। কয় গুণের নিয়ম হচ্ছে, যার মান জানতে চায় তাকে আগে বামে আনতে হয়, বাকিগুলা ডানে নিয়ে যাব। তাহলে এল এর মান চাইছে, এল কে কি করতে হবে? বামে আনতে হবে। বাকিগুলা কই নিয়ে যাব? ডানে নিয়ে যাব। ঠিক আছে? এরপর আমরা কি করব? যেই মানগুলা ধ্রুবক বা যাদের কথা বলে নাই তাদেরকে ধরে ধরে মুছে দিব। আবার বলি, যেই মানগুলা ধ্রুবক বা যাদের কথা বলে নাই তাদেরকে ধরে ধরে মুছে দিব। যেমন ভগ্নাংশ মুছে দিছি, 1 মুছে দিছি, 2 মুছে দিছি, এগুলো ধ্রুবক না? দেখো নিচ থেকে মুছে দিলাম, 1 মুছে দিলাম, 2 মুছে দিলাম, ভগ্নাংশ মুছে দিলাম। কম্পাঙ্ক এটার কথা কি বলছে? বলে নাই তো, তাহলে এটাও ধ্রুবক, এটাও মুছে দিব, বাদ। এই ভর মুছে দিব, বাদ। এই ভগ্নাংশ মুছে দিব, বাদ। টিও মুছে দিলাম আরেকটু, কিন্তু টি এর মান দেয়া আছে কয় গুণ? 4 গুণ, তাহলে টি মুছবো না। টি এর বদলে কয় গুণ বসাবো? টি এর বদলে আমরা 4 গুণ বসাবো, বসাইলাম টি এর বদলে 4 গুণ। এখন বলো √4 মানে কত? √4 মানে কত? 2 গুণ, তাহলে বসাইলাম 2 গুণ।
তাহলে এল এর মান কয় গুণ আসলো? এল এর মান 2 গুণ আসছে। তুমি আমাকে বলো তো এল এর আদি মান কত? এল এর আদি মান কত? 50 সেন্টিমিটার। তাহলে আগে ছিল 50 সেন্টিমিটার, তুমি করছো 2 গুণ, তাহলে তোমার এখনকার মান কত? 50 দুগুণে 100। 100 সেন্টিমিটার কয় মিটার? 1 মিটার। দেখো উত্তর আসছে। বুঝতেছো? হুম? এখন দেখো, তুমি দেখো আমরা যা যা করছি তারা কিন্তু তাই তাই করছে, কিন্তু তফাৎ একটাই, তারা কাটাকাটি করছে, আমরা মোছামুছি করছি। যে যত দ্রুত মুছতে পারবে তার অঙ্কের উত্তর তত দ্রুত আসবে। আসলে আমরা একটা অভ্যাস করি। অঙ্ক নাম্বার 7 লিখতেছি, দেখো n equal to 1/12 root over t by m। কেমন? এখানে দেখো কম্পাঙ্কের মান চাইছে, তার মানে n এর মান চাইছে, n বামে আছে অলরেডি। কেমন? শুধু টানের মান দেয়া আছে 4 গুণ, মানে t এর মান 4 গুণ দেয়া, বাকি আর কোনো কিছুর মান দেয়া নাই। তার মানে সবগুলাকে ধইরা ধইরা মুছবো। 1 মুছবো, 2 মুছবো, বাই মুছবো, l মুছবো, ভর মুছবো, এই বাই মুছবো, শুধু t থাকবে। t এর মান কয় গুণ? 4 গুণ। তাহলে রুট ওভার 4 মানে কত? 2 গুণ। তাহলে বসাবো আমি রুট ওভার 4। রুট ওভার 4 মানে হচ্ছে 2। রুট ওভার 4 মানে হচ্ছে 2। তাহলে n এর মান হচ্ছে 2 গুণ। এখন তুমি দেখো এখানে পরিবর্তন চাইছে, পরিবর্তন। তোমার কি মনে আছে 2 গুণ হওয়া তার মানে কয় গুণ পরিবর্তন হওয়া? 1 গুণ পরিবর্তন হওয়া। এই যে আরেকবার বলতেছি তো, 2 গুণ হওয়া মানে কয় গুণ পরিবর্তন হওয়া? 1 গুণ পরিবর্তন হওয়া। তোমাকে নিশান ভাই পড়াইছিল না যে কোনো কিছুর মান 5 গুণ হওয়া মানে 4 গুণ বাড়বে, 3 গুণ হওয়া মানে 2 গুণ বাড়বে। কথা বোঝা যাচ্ছে? তাহলে তোমার কি হচ্ছে এখানে n এর মান 2 গুণ হওয়া মানে কয় গুণ বাড়বে? 1 গুণ বাড়বে। তুমি দেখো লাস্টে তারা কিন্তু দেখো এটাই করছে, দেখো এই যে 2 গুণ হওয়ার পর তারা বিয়োগ করে 1 গুণ বাড়ছে, এটা বলে দিছে। ঠিক আছে? আরো একটা বলি, l সমান সমান রুট ওভার টি দিয়ে করলে হবে কিনা ভাইয়া? অবশ্যই হবে, কিন্তু তুমি 8 নাম্বার অঙ্কটা কিন্তু তুমি এটা করতে পারবে না। কারণ 8 নাম্বার অঙ্কে তোমার দুইটা কার্যকরী মান আছে, দেখাই তোমাকে। দেখো দেখো এই যে টানা বল 4 গুণ বাড়ানো হয়, তার মানে টি এর মান 4 দেয়া আছে, 4 গুণ। আবার দেখো দৈর্ঘ্যের মান, দেখো তোমার হচ্ছে 2 গুণ দিয়ে দিয়েছে দৈর্ঘ্যের মান, তার মানে দুইটা এখানে আছে, দুই কয় গুণ ওলা মান। আমি কি করবো? আমি লিখবো n equal to 1/12 root over t by m। আমার দেখো এখানে দেখো আবার দেখো কম্পাঙ্কের মান চাইছে, কম্পাঙ্ক চাইছে না? তাহলে দেখো আমি কি করব, আমি কম্পাঙ্ক ছাড়া বাকি সব মুছে দিব। কম্পাঙ্ক 1 মুছে দিব, 2 মুছে দিব, এল কিন্তু মুছবো না, কারণ এখন কিন্তু এল এর মান আছে কয় গুণ? 2 গুণ, তাই না? এল মুছবো না, ভরের মান মুছে দিব। এখন আমি বাদ বাকিগুলোর মান বসাবো। টি এর মান 4 গুণ বসাবো রুটের মধ্যে, এল এর মান 2 গুণ বসাবো রুটের বাইরে। তাহলে টি এর মান 4 গুণ বসাইলাম ভেতরে, এল এর মান 2 গুণ বসাইলাম বাইরে। বসাই রুট ওভার 4 মানে কত? 2। তাহলে 2/2 মানে কত? 1। তুমি কি বুঝতেছো যে আমার উত্তর কেন 1:1 আসছে? অনুপাত চাইছে না, এই জন্য 1:1 বলছি। তুমি আমাকে বলো তো, আমাদের উত্তর যদি 2 আসতো, আমাদের উত্তর যদি 2 আসতো, আর যদি দেখতাম যে অনুপাত বের করতে বলছে, তাহলে কি করতাম? 2:1। আমাদের উত্তর যদি 3 গুণ আসতো, আমরা কি বলতাম? আমরা বলতাম 3:1। আমাদের উত্তর যদি হাফ আসতো, আমরা কি বলতাম? 1:2। বুঝে যাচ্ছে? আচ্ছা, আজকের ক্লাস মানে 2.5 ঘন্টা হওয়ার কারণ হচ্ছে যে তোমার আমি যে মানে ড্রয়িং বোর্ডে যে লিখি তোমাদেরকে, তোমাদের লিখে যখন দেখাই, তখন লিখলে না তোমার হচ্ছে পয়েন্টার, যেটা পয়েন্টারটাকে দেখা যায়, পয়েন্টার বুঝছো? মানে আমি আমার লেখাটা কোত্থেকে শুরু করব, এই ইয়াটা মানে পয়েন্টটা আমি দেখতে পাই, আমি দেখতে পাই। ফলে আমি জানি যে আমি লেখাটা কোন থেকে শুরু করতেছি, বা আমি মুছতে গেলে ইরেজারটা কোথায় ধরবো, রাবারটা কোথায় ধরবো, এটা বুঝতে পারি। কিন্তু আমাদের এখানে আজকে কোনো একটা টেকনিক্যাল ম্যাল ফাংশন হয়েছে যে আমি পয়েন্টারটা দেখতে পাচ্ছি না। মানে আমি যে লিখতেছি না, আমি হাতে হাতে লিখতেছি আর কি। মনে করো তুমি দেখতে, তোমার খেয়াল করছো কিনা, আমি বারবার মনে করো কোনো কিছু লিখতেছি, তারপর যখন আবার অনেক সময় ওইটার পাশে যখন লিখতে যাই, আমাকে 2-3বার ফোঁটা দিয়ে দেখতে হয় যে আমি কি জায়গা মতো আছে কিনা, মানে বুঝতে পারি না যে আমি জায়গা মতো আসছে কিনা, আমি পয়েন্টারটা দেখতে পাচ্ছি না, মানে অন্ধের মতো লিখতেছি আর কি। এইটার জন্য আসলে সময়টা বেশি লাগছে। মানে দেখা যাচ্ছে আমি কোনো কিছু লিখতেছি, একটু সময় নিয়ে লিখতেছি, তো একটু কথা মানে মাঝখানে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। মানে এটার জন্য তোমাদের একটু কষ্ট হয়েছে, নাহলে ক্লাসটা আরো 15-20 মিনিট আগে শেষ হয়ে যেত। আমি বলছিলাম যে 1.25 ঘন্টার ক্লাস, তার মানে এটা 1:15 শেষ হওয়ার কথা ছিল। তোমরা দেখছি একটা বিষে আবার ওই যে ইয়ে করছো, লিখছো একজন যে একটা 20 আমাকে মনে করাই দিছো আর কি। আমার তো মনে আছেই, তোমাদের টাইম নষ্ট হচ্ছে, আমারও তো টাইম যাচ্ছে। কেমন? তাইলে সবার জন্য শুভকামনা, ভালো থাকো। আজকে যা যা পড়াইলাম কালকের পরীক্ষা এটার উপর
সলভ ক্লাসে সমস্ত প্রবলেম আমি সলভ করে দিব। তোমরা প্রবলেম শেয়ারিং পোস্টে কমেন্ট করতে পারো, আমি কিন্তু প্রবলেম শেয়ারিং পোস্টের কোনো কমেন্টে রিপ্লাই দিব না। প্রবলেম শেয়ারিং পোস্টে তোমরা যত কমেন্ট করবা ওগুলোকে আমি গুছায়ে দেন আমি সলভ ক্লাসে বলে দিব, ঠিক আছে? আর হচ্ছে যে বই তো আপলোড করে দিছেই, পিডিএফ আর জেপিজি, যারা পাও নাই তারা একটু দেখে নিও, আপলোড করে দেওয়া হয়েছে। আমি ক্লাস শেষ করার সাথে সাথে হ্যান্ড নোটের জেপিজি আর পিডিএফ আপলোড করে দিব। কেমন? ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হচ্ছে কম বলে দিছে না, এফ এ লেস দেন এফ বি বলে দিল। যেহেতু দূরত্বের মান চাইছে, মাধ্যমে প্রতিটি কণা পর্যায়ে হয় এই তিনটা করতে পারি, অথবা আমি স্থির প্রতিটি কণা নির্দিষ্ট এবং স্থির তরঙ্গের যত বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্য আমরা আলাদা আলাদা করে না পড়ে একটা পার্থক্যের মধ্যে নিয়ে পড়লে আমাদের জন্য ভালো। এই পার্থক্যটা সুবিধা হচ্ছে পার্থক্যের এক পাশ পড়লে আরেক পাশ অটোমেটিক হয়ে যায়। তো আমরা এই পার্থক্যটা এখন পড়বো, এবং এই পার্থক্যটা পড়ার জন্য আমি স্ক্রিনটাকে একটু জুম আউট করে নিচ্ছি, মানে পার্থক্যটা মনে রাখার জন্য যে লাইনটা লিখবো সেই লাইনটা লেখার জন্য একটু জুম আউট করি। লাইনটা লেখার পর আমি আবার জুম ইন করে নিই। কেমন? লাইনটা হচ্ছে প্রতিটি কণা নির্দিষ্ট বেগে দুইবার অবশ হয়। প্রতিটি কণা নির্দিষ্ট বেগে দুইবার অবশ হয়। এই লাইনটা অ্যাকচুয়ালি অগ্রগামী তরঙ্গের প্রত্যেকটা পয়েন্টের কিওয়ার্ড গুলা, এমন ওয়ার্ড যেই ওয়ার্ড গুলা তুমি পারলে অগ্রগামীর সাইডটা হয়ে যাবে, এবং যেই ওয়ার্ড গুলাকে উল্টায় দিলে স্থির তরঙ্গের সাইডটা হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কোনো না কোনো পয়েন্ট বোঝাচ্ছে। কোনটা দিয়ে কোন পয়েন্ট বোঝায় একটু নিচে নাম্বারিং করে দিয়ে আসো। প্রতিটি কণার নিচে লিখবা 1, নির্দিষ্ট বেগের নিচে লিখবা 6, দুইবারের নিচে লিখবা 4, অবশের নিচে লিখবা 2 + 5। প্রতিটি কণা নির্দিষ্ট বেগে দুইবার অবশ হয়। প্রতিটি কণার নিচে হচ্ছে 1, নির্দিষ্ট বেগের নিচে হচ্ছে 6, দুইবারের নিচে হচ্ছে 4, অবশের নিচে হচ্ছে 2 + 5। তো এটা আমরা একটা একটা করে এখন স্টার্ট করি আসো। আমি একটু জুম ইন করি। প্রথমে 1 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। এই লেখাটা রেখে মনে হয় একদম নিচে রাখলে বোঝা যায় না, নিচে রাখলে বোঝা যায়। 1 নাম্বারটা দেখো, প্রতিটি কণা, খেয়াল করো 1 নাম্বারে বাম পাশ করো, মাধ্যমে প্রতিটি কণা পর্যায়বৃত্ত গতিতে স্পন্দিত হয়। তার মানে অগ্রগামী তরঙ্গের জন্য মাধ্যমের সবগুলা কণাই নড়াচড়া করবে। স্থির তরঙ্গের জন্য দেখো সবগুলা কণার কথা কিন্তু বলে নাই। তার মানে এই প্রতিটি কণা মনে রাখলে 1 নাম্বারটা ডান। এটা গেল 1 নাম্বারটা কমপ্লিট হলো। এইবার একটু 6 নাম্বারটা যাই, নির্দিষ্ট বেগে বলতে কি বোঝাইছে। হ্যাঁ, আমি 6 নাম্বারটা ওই ফাঁকা জায়গাতে নিয়ে আসি। দেখো 6 নাম্বার পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ নিচে, অগ্রগামী তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়। দেখতে পাচ্ছ নির্দিষ্ট বেগ, নির্দিষ্ট বেগে কোন দিকে যায়? সামনের দিকে যায়। কেন সামনের দিকে যায়? কারণ তার নাম অগ্রগামী, অবশ্যই সে সামনের দিকে যাবে। তুমি চিন্তা করো, একজনের নাম অগ্রগামী, সে সামনের দিকে যাবে, আরেকজনের নাম স্থির, সে কি পেছনে যাবে? অবশ্যই না, সে এক জায়গায় কি করবে? চুপ করে বসে থাকবে। দেখো ডান পাশে দেখো তাই লেখা আছে, খেয়াল করো, স্থির তরঙ্গ মাধ্যমের মধ্যে স্থিরভাবে অবস্থান করে। তার মানে কি দাঁড়াইলো? এক পাশ পড়লে কিন্তু আরেক পাশ পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে যে কি দুইবার, প্রতিটি কণা নির্দিষ্ট বেগে দুইবার অবশ হয়। এই দুইবার কথাটা কোথা থেকে আসলো শোনো। 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করো। আমি এখন তোমার স্ক্রিনের ওই লেখাটা মুছে দিচ্ছি। প্রতিটি কণা নির্দিষ্ট বেগে দুইবার অবশ হয়, লেখাটা আমি মুছে দিচ্ছি এখন স্ক্রিন থেকে। এখন তুমি একটু খেয়াল করো এই দুইবার কথাটা কেন আসছে শোনো। অগ্রগামী তরঙ্গ দুই ধরনের হইতে পারে, একটা অনুপ্রস্থ তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন যদি অনুপ্রস্থ তরঙ্গ হয় তাহলে দেখো কি, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এর মানে কি, মনে করো তুমি একটা এখানে ডান পাশে দেখো একটা অগ্রগামী তরঙ্গ আঁকতেছি। মনে করো এই যে উপরের যে 1 নাম্বার পয়েন্ট, তারপরে যে 3 নাম্বার পয়েন্ট, এই দুইটাই কিন্তু তরঙ্গ শীর্ষ। 1 থেকে 3 এর দূরত্বই কিন্তু ল্যামডা।
আবার তুমি যদি তরঙ্গ খাজের কথাগুলো বলো, মনে করো এখানে নিচের একটা পয়েন্ট হচ্ছে 2 আর এখানের পয়েন্ট হচ্ছে 4, এই 2 থেকে 4 এর দূরত্ব কিন্তু ল্যামডা। তার মানে কি দাঁড়াইলো যে পরপর দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্বকেও চাইলে আমরা ল্যামডা বলতে পারি, পরপর দুইটা তরঙ্গ খাজের মধ্যবর্তী দূরত্বকেও চাইলে আমরা ল্যামডা বলতে পারি। মানে বারবার কয়টা আসতেছে? দুইটা আসতেছে, কিন্তু দুইটা, এটা তরঙ্গ চূড়া হোক বা তরঙ্গ খাজ হোক, যেটাই হোক না কেন। আবার অগ্রগামী তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য হইতে পারে। অনুদৈর্ঘ্য মানে কি? যেটা স্প্রিং এর মতো চলে। স্প্রিং কিভাবে চলে? সংকোচন প্রসারণ করতে করতে চলে, তাই না? তো সংকোচন প্রসারণ কেমন দেখো তো। প্রথমে একটা সংকোচন হবে, তারপরে একটা প্রসারণ হবে। তাহলে দেখো কি লিখছে, একটা সংকোচন এবং একটা প্রসারণের টোটালটাকে একটা ল্যামডা বলে। একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে কয়টা হলো? দুইটা। তাহলে আলটিমেটলি কিন্তু ল্যামডার সংজ্ঞা পড়তে গেলেই কয়টা করে হচ্ছে? দুইটা করে হচ্ছে। ফিগার ড্র করে পড়াচ্ছি আমি, কি এটা কি আমার ছবি আঁকতেছি? দেখতে পাচ্ছ কোনার মধ্যে দেখা যাচ্ছে না? ও আচ্ছা, ওখানে তো আমার মাথা দেখা যাচ্ছে। আচ্ছা বুঝছি, লাইভের মধ্যে তো ওই জায়গাতে আমার ছবি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের, তাইলে আমি দাঁড়াও, আমি তোমাদের এটাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই, যেহেতু দেখতে পাচ্ছ না। যেহেতু দেখতে পাচ্ছ না, তো আমি হচ্ছে কি করি, তোমার হচ্ছে হোয়াইট বোর্ডের স্ক্রিনে এনে তারপরে দেখাই, কেমন? দাঁড়াও, আমি তো হোয়াইট বোর্ডটা ওপেন করতেছি। হ্যাঁ, আশা করি এখন সবাই হোয়াইট বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা ওই যে হ্যারি পটার দেখতে পায় নাই, ঝাড়ু তোড়াউড়ি করতেছিল তো দেখতে পাচ্ছিল না আর কি, কেমন? এই যে আমি বলতেছিলাম যে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, এই দুইটা হচ্ছে তরঙ্গ চূড়া। তো 1 থেকে 3 এর দূরত্ব কত? ল্যামডা। তাহলে অগ্রগামী অনুপ্রস্থ তরঙ্গের জন্য পরপর দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্বকে আমরা ল্যামডা বলতে পারি। অথবা এই যে 2 নাম্বার পয়েন্ট দেখো, তরঙ্গ খাজ, 4 নাম্বার পয়েন্টের তরঙ্গ খাজ, পরপর দুটি তরঙ্গ খাজের মধ্যবর্তী দূরত্বকে চাইলে আমরা কি বলতে পারি? ল্যামডা বলতে পারি। মানে বারবার ল্যামডার সংজ্ঞায় কয়টা আসতেছে? বারবার দুই শব্দটা আসতেছে, কিন্তু দুইটা তরঙ্গ চূড়া বা দুইটা তরঙ্গ খাজ। আবার তোমার হচ্ছে যদি এটা অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে আগাবে? স্প্রিং এর মতো আগাবে, তাই না? তো স্প্রিং কিভাবে আগায়? একটা সংকোচন একটা প্রসারণ করে করে আগায়। মনে করো এইভাবে একটা সংকোচন হইলো, তারপরে আবার একটা প্রসারণ হইলো। তাহলে তুমি দেখো একটা সংকোচন একটা প্রসারণ মিলে কয়টা হলো? দুইটা। তার মানে এই ল্যামডার দূরত্ব বা ল্যামডার দৈর্ঘ্য তোমার বোঝার জন্য অগ্রগামী তরঙ্গের জন্য বারবার 2 কথাটা আসবে, আর স্থির তরঙ্গে বারবার 3 কথাটা আসবে। কিভাবে 3 কথাটা আসবে তোমাকে দেখাই। মনে করো যদি এটা স্থির তরঙ্গ হয় তাহলে কি হবে? তাইলে তখন তোমার এই যে এই 1, এই 2, এই 3, এই পয়েন্টগুলোকে আমি বলবো সুস্পন্দ বিন্দু, তাই না? স্থির তরঙ্গের সময়গুলোকে আমরা সুস্পন্দ বিন্দু বলি। তাহলে এইখানে দেখো তো 1 থেকে 3 এর মধ্যবর্তী দূরত্বকে আমি ল্যামডা বলবো। এই 1 থেকে 3 এর মাঝখানে কয়টা সুস্পন্দ বিন্দু আছে? 3টা কিন্তু। 1, 2, 3, 3টা কিন্তু। তাহলে আমরা বলতে পারি পরপর 3টা সুস্পন্দের দূরত্বকে ল্যামডা বলবো স্থিরের সময়। একইভাবে মনে করো, কথার কথা, মনে করো এটা 0 নাম্বার পয়েন্ট, মনে করো এটা হচ্ছে 2 নাম্বার, এটা অন্য নাম্বার দিতে, মনে করো নাম্বার দিলাম, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, এটা 6 নাম্বার পয়েন্ট। দেখো এই 4, 5, 6 এই 3টা বিন্দু কিন্তু নিস্পন্দ বিন্দু, তাই না? তো এই 3টা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কিন্তু আমি ল্যামডা বলতে পারি, যে 4 থেকে 6 এর দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে পর পর কয়টা নিস্পন্দ হইলো? 3টা। তাহলে অগ্রগামী সময় বারবার 2 শব্দটা আসতেছে, আর স্থিরের সময় বারবার 3 শব্দটা আসতেছে। এটাই হচ্ছে আমি তোমাকে এখানে বুঝাইতে চাচ্ছি। তুমি দেখো এই যে 2টি আর এখানে দেখো 3টি, তাহলে প্রতিটি কণা নির্দিষ্ট বেগে 2 বার অবশ্যই, এটা ছিল আমার লাইন। তাহলে 2 দিয়ে আমি আসলে অগ্রগামীর সাইডের 2টাকে বোঝাচ্ছি। এবার অবশ্যই কথাটাতে আসি। অবশ্যই, এই অবশ্যই কথাটা কেন লিখছিলাম শোনো, এটা নিচে লিখছিলাম 2 + 5, তাই না? কেন লিখছিলাম শোনো, দেখো অগ্রগামী তরঙ্গের প্রতিটি কণার বিস্তার সমান। 2 নম্বরের বাম পাশ করো, অগ্রগামী তরঙ্গের প্রতিটি কণার বিস্তার সমান, কিন্তু এদের সরণ সমান হয় না। কিন্তু এদের সরণ সমান হয় না। আচ্ছা, এই লাইনটা গেল, যে বিস্তার সমান, সরণ সমান না। এবার 5 নম্বরে আছে, দেখো 5-এ কি লেখা? মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় কি হয়? সঞ্চালিত হয়। এই মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়, এই কথাটার মানে কি আমি তোমাকে বলি। মনে করো একটা অগ্রগামী তরঙ্গের এটা একটা কণা, এর নাম মনে করো আবুল, তারপরের কণার নাম হচ্ছে বাবুল, তারপরের কণার নাম হচ্ছে কাবুল, তারপরের কণার নাম হচ্ছে ডাবুল। এখন আবুল, বাবুল, কাবুল, ডাবুলের মাথায় একটা করে টুকরি আছে, এই খাঁচা, এই খাঁচির মধ্যে তারা কিছু রাখছে। তো আবুলের মাথায় তোমার খাঁচির মধ্যে আছে মূলা, বাবুলের মাথার মধ্যে আছে গাজর, কাবুলের মাথায় আছে শশা, কেমন? এখানে মনে করো আছে টমেটো।
ঠিক আছে? তো এখন এটা যদি অগ্রগামী তরঙ্গ হয় তাহলে অগ্রগামী তরঙ্গের জন্য কি বলছে যে তার কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চারিত হয়। দশা মানে কি? একটা কণার যে কোনো সময়ের অবস্থাকেই তার দশা বলে, যে তার বেগ বা তার ত্বরণ বা তার সরণ যে কোনো কিছুর ব্যাপারে ইনফরমেশন হচ্ছে তার দশা। কেমন? তাহলে এখন আবুলের দশা কি? মূলা। কাবুলের দশা হচ্ছে শশা, বাবুলের দশা হচ্ছে গাজর। ব্যাপারটা এরকম। তাহলে অগ্রগামী তরঙ্গের দশাগুলা প্রতি সেকেন্ডে সে তার পরের কণাকে দিয়ে দেয়। তাহলে প্রথম সেকেন্ডে আবুলের কাছে যদি মূলা থাকে, এটা পরের সেকেন্ডে কই যাবে? বাবুলের কাছে যাবে। তার মানে এই মূলা সে বাবুলকে দিয়ে দিবে। তো বাবুল তার গাজর কাকে দিবে? কাবুলকে দিবে। কাবুল শশা দিবে ডাবুলকে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে তুমি খেয়াল করে দেখো, প্রথম সেকেন্ডে বাবুলের কাছে ছিল গাজর, দ্বিতীয় সেকেন্ডে বাবুলের কাছে চলে আসে মূলা। তার মানে আমি কি বলতে পারি অগ্রগামী তরঙ্গের যেহেতু দশাগুলা এক কোণা থেকে আরেক কোণায় চলে যাচ্ছে, তার মানে দশাগুলা সেম থাকতেছে না, দশাগুলা পাল্টাচ্ছে। ঠিক কিনা? দশাগুলা কি হচ্ছে? দশাগুলা পাল্টাচ্ছে। তাহলে আমি কিন্তু মোট 3টা লাইন পাইলাম এই 2 আর 5 নাম্বার পয়েন্ট মিলায়। 3টা লাইন। একটা হচ্ছে অগ্রগামীর কণাগুলোর বিস্তার সমান, তারপরে পাইলাম সরণ সমান না, তারপরে পাইলাম দশাও সমান না। দেখো মোট 3টা লাইন পাইছে কিন্তু। অগ্রগামীর কণাগুলার প্রথমে পাইছিলাম বিস্তার সমান, তারপরে পাইছিলাম সরণ সমান না, তারপরে পাইছিলাম দশাও সমান না। তুমি খেয়াল করে দেখো, আমি 3 লাইন মনে না রেখে যদি 1 লাইন মনে রাখি যে অগ্রগামী শুধু বিস্তারটাই সমান আর বাকি সব অসমান, একবারে পড়া হয়ে যায় না? আমি আবার বলি, অগ্রগামীর শুধু বিস্তারটাই সমান আর বাকি সব কি? অসমান। কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে আমি যদি শুধু এতটুকু মনে রাখি অগ্রগামী শুধু বিস্তার সমান বাকি সব অসমান, তাহলে দেখো তো আমি কি এই লাইন দিয়ে মনে রাখতে পারি না? দেখো তো, অগ্রগামীর বিস্তার সমান অ ব স। তুমি কি অবশ্যের মানে বুঝছো? অগ্রগামীর বিস্তার সমান অ ব স, বাকি সব অসমান। এটা দিয়ে কি আমি মনে রাখতে পারবো না অগ্রগামীর যদি বিস্তার সমান হয় বাকি সব যদি অসমান হয়, তাহলে স্থিরের কি হবে? স্থিরের বিস্তারটাই অসমান হবে, বাকি সব সমান হবে। কথা ঠিক না? তাহলে দেখো আমার 1 নাম্বার গেল প্রতিটি কণা, 6 নাম্বার গেল নির্দিষ্ট বেগে, 4 নাম্বার গেল 2 বার, 2 আর 5 গেল অবশ্যই দিয়ে। তাহলে প্রতিটি কণা নির্দিষ্ট বেগে 2 বার অবশ্যই। কত নাম্বার পয়েন্ট আমরা ছন্দের মধ্যে আনি নাই? আমরা 3 নাম্বার পয়েন্ট ছন্দের মধ্যে আনি নাই। এখন 3 নাম্বার পয়েন্ট কেন ছন্দের মধ্যে আনি নাই? তুমি যদি 3 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। দেখো 3 এর মধ্যে কি লেখা আছে? 3 এর মধ্যে বামে কি লেখা আছে? একটি পূর্ণ কম্পনের ভেতর কোন সময় মাধ্যমের সকল কণা একযোগে স্থির অবস্থায় আসে না। তোমার কি মনে হয় কণাগুলা যদি স্থির অবস্থায় আসতোই তার নাম কি অগ্রগামী হইতো? অবশ্যই না। তার নাম কি হইতো? স্থির হইতো না। কণাগুলা স্থির অবস্থায় আসে না বলেই তো তার নাম অগ্রগামী। এটা বোঝার জন্য কি জ্ঞানী হওয়ার দরকার আছে? না তো। আমরা এমনি শুনেই বুঝতে পারি, হ্যাঁ স্থির অবস্থায় আসে না বলেই তার নাম অগ্রগামী। আসলে তো তার নাম স্থির হয়ে যেত। তার মানে আমাদের এই পার্থক্য পড়া কমপ্লিটলি শেষ। তাহলে আমরা এখানে সমস্ত বৈশিষ্ট্য এখন পারবো, বাম পাশ ডান পাশ দুইটাই। আমরা দেখবো এটা আমরা এখন অবজেক্টিভের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কিনা। আসলে চাই অবজেক্টিভের মধ্যে। দেখো 10 নাম্বার অবজেক্টিভ, স্থির তরঙ্গের জন্য কোনটি সঠিক? একটা একটা করে কাটি। পরপর দুটি লুপের সরণ একই দিকে হয়, এটা তো অবশ্যই ভুল। লুপ মানে বুঝছো তো? ফাঁস। এই যেরকম প্রথম লুপ যদি উপরের দিকে হয় পরের লুপ কোন দিকে হবে? প্রথম যদি তোমার উপরের দিকে হয় পরের লুপ কোন দিকে? নিচের দিকে হবে না? একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পরপর দুইটা লুপের সরণ একই দিকে হবে না, বিপরীত দিকে হবে। তাহলে এটা ভুল। সি নাম্বারটা যাই একটু, তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার সমান না। আমরা জানি অবশ অগ্রগামী বিস্তার সমান, স্থিরের বিস্তার সমান না। তাহলে এটাও ভুল। ডি নাম্বার, নিস্পন্দ সুস্পন্দ বিন্দু থাকে না। নিস্পন্দ সুস্পন্দ বিন্দু অবশ্যই থাকবে, এটা হচ্ছে একটা স্থির তরঙ্গের বিশেষ বৈশিষ্ট্য। তার মধ্যে সুস্পন্দ আর নিস্পন্দ বিন্দু থাকতেই হবে। তাহলে এটাও ভুল। এই যে মাঝখানেটা দেখো সঠিক। কেন? কারণ ওই যে মনে আছে অগ্রগামী নির্দিষ্ট বেগে সামনের দিকে যায় আর স্থির তরঙ্গ একই জায়গায় চুপ করে বসে থাকে, তাই না? তাহলে আমার 10 এর উত্তর হচ্ছে বি। আচ্ছা, তাহলে এটা গেল 10 নাম্বার গেল। 10 এর পর 11, স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত নয় কোনটি? আমি দেখছি যে এইটার অবজেক্টিভে অনেকেই ভুল করছে এবং তোমার হচ্ছে অনেকে জানতেও চাইছে যে ভাইয়া স্থির তরঙ্গ সৃষ্টির শর্তটা একটু বলে দিলে ভালো হতো। তো আমি এই ভাইয়া স্থির তরঙ্গ পাশাপাশি দুইটা সুস্থিত বিন্দুর ডিস্টেন্সকে ল্যামডা বলো না কেন? সুস্থিত মানে? সুস্থিত মানে বুঝি নাই। যেই কোনো দুইটা
সুস্থিত বিন্দুর দূরত্বকে আমরা ল্যামডা বলতে পারি, সমদশায় আছে এমন দুইটা বিন্দুর দূরত্বকে আমরা ল্যামডা বলতে পারি। কিন্তু স্থির তরঙ্গের জন্য যেহেতু নিস্পন্দ সুস্পন্দ স্পেশাল, আমাদের বইতে স্থির তরঙ্গের ল্যামডার যে মানটা এটা সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর সাপেক্ষে বলছে, তো আমরা সেটাকে মানে অ্যাঙ্গেল করে তখন আমরা যে 2 আর 3 এর তফাৎটা বাইর করছি। স্থির তরঙ্গ সৃষ্টির শর্তটা আমি তোমাদের একটু মানে বেসিক দিয়ে বুঝাই দিই, তাহলে তুমি